ভালো মানুষ হওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু প্রতিটা রিলিজনই শিক্ষা দেয়। আমি চাচ্ছিলাম যে আমার ছেলে শুধু পানি ঢেলে দিবে না, আপনাকে আপনার পা পর্যন্ত পা ধুয়ে দিবে নিজের হাতে। মন্টেসরি মডেলটা এরকমই যে প্রতিটা বাচ্চাকে স্পেশালি অ্যাটেনশন দেওয়া হবে, ফোকাস অন ভ্যালু ক্রিয়েশন। উই নিড টু লিড বাই এক্সাম্পল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের এপিসোডটা খুবই স্পেশালি যারা প্যারেন্টস তাদের জন্য এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের অনেকগুলো কনসার্ন আছে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে, বা আমরা কীভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করব, বড় করব। সফট স্কিলস কতটুকু দরকার, হার্ড স্কিলস কতটুকু দরকার, আমরা কি অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে কিনা, আমাদের আসলে কোন ওয়েতে আমার বাচ্চাকে বড় করলে বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট হয়। আর সামনের দিনে যেই চ্যালেঞ্জগুলো আসছে, আমাদের বাবা মারা যে চ্যালেঞ্জগুলো ফেস করে আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কথা বলছিল, আর আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করে আমাদের বাচ্চাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার, বিজনেস এনথুজিয়াস্ট বানানোর চিন্তা করছি, আসলে সামনের দিনগুলো কেমন হতে যাচ্ছে, কিভাবে প্রিপেয়ার করবো ওদের। এবং দেখা গেছে যে কি সামনে এরকম একটা, তুই সেদিন বলতেছিস, ও মাই গড, এইটা আমার মাথা নষ্ট করে দেয় প্রত্যেকবার। এটা বলছে কি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ডেটা সে বলছে যে বর্তমানে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আমাদের বাচ্চা কিছুদিন পর স্কুলে যাবে, এই বাচ্চাগুলো যেই প্রফেশন বেছে নিবে অথবা যেই জব করবে তার 60% জব এখনও তৈরি হয় নাই। সো এই জন্য আমরা গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুলের সাথে এটা একটা কোলাবোরেশন, এবং গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমাদের সাথে আছেন জোয়াদ্দার ভাইয়া, যিনি আমাদেরকে এই কনসার্নসগুলোতে আমাদেরকে হেল্প করবেন। ভাইয়া, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। Thank you very much. I'm really happy to be here. Awesome. Very humbled for having me. আমি চেষ্টা করবো এই যে কন্টেম্পোরারি যে ইস্যুসগুলো নিয়ে সবাই কনসার্ন, বাবা মারা স্পেশালি, ওনারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যে কীভাবে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়, অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশনে টিকে থাকা কিংবা এগিয়ে থাকতে পারে, ওইটা নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবার সাথে একটু শেয়ার করতে, কিভাবে আমরা চিন্তা করতেছি ফ্রম গোল্ডেন বার্ড স্কুল যে বাচ্চাদেরকে রেডি করতে ফর দি ফিউচার ইনশাল্লাহ। এক্স্যাক্টলি ভাইয়া, আজকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। দেখেন, একটু আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টের কথা বলছিলাম যে 60% জব এখনও তৈরি হয় নাই, এগুলো হবে কোনো এক সময়। তো এইরকম একটা সিচুয়েশনে আমি কি করব, মানে আমার তো মাথায় ওইভাবে কাজ করছে না। আপনার পার্সপেক্টিভ কি? থ্যাংক ইউ। দিস ইজ অবভিয়াসলি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি যদি ইফ আই লুক ব্যাক, মানে আমার যে ক্যারিয়ার, আমি 23 বছর ছিলাম কর্পোরেট লাইফে, দেশে বিদেশে কাজ করেছি। তো আমরা আসলে আমি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমরা দেখেছি এজ এ ফাইন্যান্স প্রফেশনাল, আমরা মানে অলমোস্ট 20 বছর যাবৎ আমরা বলতেছিলাম যে এই যে অ্যাকাউন্ট্যান্টরা যে কাজগুলো করে, এইগুলা আসলে আমরা 80% 90% কাজ থাকবে না, এগুলা মেশিন করে দিবে। আপনার এটা নিয়ে আসলে চিন্তা করতে হবে না, আপনাকে বুঝতে হবে যে এই যে ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা, এইটা কীভাবে আমরা ইউজ করে ডিসিশন মেকিং, মানে কানেক্টিভিটিটা, কানেক্টিং দ্য ডটস, এই জিনিসগুলো কীভাবে, এই স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায়, এইগুলো নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করেছিলাম 20 বছর আগে কর্পোরেট ওয়ার্ল্ডে। তো ক্লিয়ারলি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি বলতে পারি যে এটা কিন্তু হচ্ছে এখন। আমি পরিষ্কার দেখতে পারতেছি যে এই যে বেসিক যারা এই ডেটা এন্ট্রি টাইপের লোকজন কিংবা এই ছোটো ছোটো যারা কাজকর্ম করে ফাইন্যান্স ওয়ার্ল্ডে, এইগুলা মেশিন টেক ওভার করে নিচ্ছে। এবং তার মানে কি চাকরি থাকবে না? অফকোর্স থাকবে। আপনি এখন ওইটা হলো এই যে ডেটাগুলো প্রডিউস হচ্ছে, বিগ ডেটা, আপনি নাম শুনবেন, এইসব টার্মিনোলজিগুলো ইউজ হচ্ছে কমার্শিয়াল ওয়ার্ল্ডে। তো এইগুলোকে কীভাবে কানেক্ট করতে পারবে, এই স্কিলটা শেখা দরকার বেশি, সো দ্যাট তারা দে ক্যান স্টিল রিমেন মানে ইন দ্য জব, চাকরি করতে পারে, তারা ওই ইমপ্রুভ ডিসিশন মেক। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যদি এই যে এখন দেখেন আমাদের মেডিকেল সায়েন্স, আমরা তো গ্রামে মানুষ হয়েছি, তো গ্রামে ডাক্তারের কাছে গেলে উনি একটু পালস চেক করতেন, একটু মাথায় হাত দিতেন, অ্যান্ড দেন বুঝতেন যে আমার কী সমস্যা। মানে তাদের এই ক্লিনিক্যাল টেস্টটা এত বেশি, এত এক্সপিরিয়েন্স থেকে এগুলো আসে অবভিয়াসলি। তো ওনারা এত সুন্দর করে এইটুকু দেখে ওনারা কিন্তু একটা রোগ নির্ণয় করে ওনারা ওষুধ দিতেন, অ্যান্ড ভালো হয়ে যেত মানুষজন, চলতো এটা। এখন কি হয়েছে, এখন অ্যাডভান্স হয়ে গেছে। আপনি দেখেন ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, অ্যাডভান্স ডায়াগনস্টিক হচ্ছে,
শত শত টেস্ট রিপোর্টস, অ্যান্ড দেন আপনি ওই রিপোর্টটা নিয়ে যদি আপনি 10 জনের কাছে যান, ভেরি লাইকলি 10 জনের মধ্যে হয়তো আপনি 4 রকমের ওপিনিয়ন পাবেন। তো তার মানে কি? তার মানে হলো অ্যাবিলিটি টু কানেক্ট, এই যে 100টা প্যারামিটার, এই 100টা প্যারামিটারকে রিড করে কানেক্ট করে পিন পয়েন্ট করতে পারা যে আসলে মেইন রোগটা কোথায়, এটা বের করতে পারে। সো আই থিঙ্ক ওই স্কিলটাই আমি মনে করি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডেটাটা আপনি বললেন যে ইয়েস থিংস আর চেঞ্জিং, আমরা গত 20 বছরে যেই গতিতে পরিবর্তনগুলো আসছে, সামনের দিনগুলো অনেক বেশি ফাস্ট হবে। আর পরিবর্তন হয়তো 20 বছরে যে চেঞ্জ, এটা হয়তো আমরা এভরি ইয়ার দেখবো এখন। তো এত র্যাপিডলি চেঞ্জ হবে। তখন ক্লিয়ারলি আই এগ্রি উইথ দিস ডেটা যে আমরা হয়তো জানিও না আমাদের বাচ্চারা কি করবে বড় হয়ে। আমরা এখন মনে করতেছি যে এটা XYZ যদি আমি শিখি তাহলে আমার বাচ্চা রেডি, বাট নো, মে নট বি। সো তার মানে কি, বাচ্চাদেরকে ওই ফ্লেক্সিবিলিটিটাও শিখাইতে হবে যে ভাই বি রেডি ফর সামটাইম একটা, মানে আমি যারা এক্সপেক্ট করতেছি না এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করতে, বাট ইউ শুড নো হাউ টু ম্যানেজ ইট, হাউ টু নেভিগেট ওরকম সার্কামস্ট্যান্সেসগুলো। তো এই স্কিলগুলোই আসলে আমি মনে করি আমাদের এডুকেশন সিস্টেম যদি বলি এখানে শেখানো উচিত। যে কারণ আমি একটা কনফারেন্সে ছিলাম যেখানে আমরা ইনফ্যাক্ট কোইন্সিডেন্ট রেলিভেন্ট টপিক, যে আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে একটা সেমিনার ছিল। তো সেখানে আমরা একজন ভাইস চ্যান্সেলরকে ইনভাইট করেছিলাম ওনার ওপিনিয়নের জন্য। অ্যান্ড উনি একটা ভালো কথা বলেছেন যে দেখেন আসলে জ্ঞান অর্জন করতে হবে, পড়ালেখা করতে হবে, শিখতে হবে। এটা তো আমরা একটা বলতে পারি যে ক্লাসরুমে গিয়ে ওকে টিচার শিখাবে, ও শিখবে, বাট দেন এইটা উইল নট বি সাস্টেনেবল। ওদেরকে শিখাতে হবে শিখতে হয় কীভাবে, মানে জানার যে সিস্টেম, এই সিস্টেমটা ওদেরকে শিখাইতে হবে। অ্যান্ড দেন দে উইল মেক দেয়ার ওন ওয়ে, ওরা নিজের মতো করে তখন শিখতে পারবে। হ্যাঁ, তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি মানে আমরা আমাদের বাচ্চাদেরকে বাবা মা হিসেবে এবং টিচার হিসেবে যদি এই ডাইমেনশনগুলোকে একটু ওদেরকে শেখানো যায়, প্রিপেয়ার করা যায়, আমার মনে হয় ইয়েস 40% 45% এখনও জানে না, মানে কাজ কী করবে জানি না, বাট দে নো হাউ টু লার্ন। ওই জ্ঞানটা যদি একবার হয়ে যায় যে ঠিক আছে, দে উইল নতুন কিছু শিখে ওরা ইনশাল্লাহ জার্নিতে এগিয়ে যাবে। এক্সেলেন্ট। এই জায়গায় আমি খুবই একটা ভালো একটা আশার আলো দেখি, সেটা হচ্ছে যে শিখতে হয় কিভাবে সেইটা যদি আসলেই শেখা যায়। আমরা তো এন্টারপ্রেনারিয়াল জার্নিতে আছি আলহামদুলিল্লাহ, নাফিস, আমি, আপনারা। তো এইখানে ভাইয়া যদি বলি প্রতিনিয়তই নতুন নতুন এক একটা চ্যালেঞ্জ আসছে। আমি ভাইয়া কর্পোরেট থেকে এসে তারপরে ব্যবসা শুরু করছি। সো কর্পোরেটে কত রকমের চ্যালেঞ্জ সলভ করে ওখানে বলতাম যে বাহ আমি তো অনেক কিছু জানি। তো ব্যবসা শুরু করার পর ভাইয়া ডে 1 থেকে মনে হয় এমন সব প্রবলেম আসে, বলছি এইটা কি কীভাবে সলভ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ না, লেগে আছি, দেখি কি একটার পর একটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ওইগুলো তো আমাকে কেউ শেখায় নাই, কিন্তু হাউ টু সলভ, এই যে একটা প্রবলেম সলভ করার যে মাইন্ডসেট, যেটা কিনা এতদিন ধরে গড়ে উঠেছিল, যেটা আমি হয়তো ওইভাবে খেয়ালও করি নাই, সেটা কিন্তু আমাকে নিয়মিত ড্রাইভ করে যাচ্ছে যে নো প্রবলেম যদি থাকে এটার কোনো সলিউশন আছে, ওই সলিউশন খোঁজার মানসিকতা। সো আপনার এই কথা থেকে আমার খুব ভালো লাগলো যে এন্টারপ্রেনারিয়াল জার্নি, ব্যবসার এই জার্নিটাও কিন্তু ওই রকমই। নাইস ভাইয়া। সো নাফিস ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে কারেন্টলি আমরা ধরেন যে আপনারা তো একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছেন স্কুলটা, বা আমি আসলে জানতে চাচ্ছি জেনুইনলি যে কারেন্টলি আপনারা কী প্রবলেমস দেখতেছেন, আপনি আপনার জায়গা থেকে কী প্রবলেমস দেখেছেন যে কি এগুলা সোসাইটিতে এইগুলা কনসার্নস যার কারণে আপনারা হয়তো এটা স্টার্ট করছেন। জি না, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে যেটা দেখেছি যে দেয়ার ফিউ থিং, আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ব্রডলি দুইটা ব্রড ক্যাটেগরি, বাংলা মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম, যেটা ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করে, আর বাংলাদেশে দুইটা আবার ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন অ্যান্ড দি বাংলা মিডিয়াম। তো বাট মাস পপুলেশন কিন্তু বাংলা মিডিয়ামে বলতে পারি, গ্রামেগঞ্জে তো ওরকম ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নাই। তো আমরা যেটা দেখি যে দেখেন, আমি যদি আউটপুটের দিক থেকে চিন্তা করি, মানে ইনপুট নিয়ে অবভিয়াসলি আমরা ডিবেট করতে পারি অ্যান্ড উইল নেভার কাম হোম, বাট
আমরা যদি আউটপুটের দিকে চিন্তা করি, আপনি দেখেন কারা ভালো করতেছে। আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামের যারা পড়ে এরা সাপোজেডলি মানে ওরা মোটামুটি আমি বলবো একটা ডিসেন্ট এডুকেশন ওরা পাচ্ছে। আনফর্চুনেটলি ওরা ডিফারেন্ট ক্যারিয়ারে বা বিদেশে চলে যাচ্ছে মোস্ট অফ দেম। বাট আমাদের যারা দেশে থাকবে, দেশের জন্য কাজ করবে, এরা আসতেছে প্রিডমিনেন্টলি বাংলা মিডিয়াম থেকে মেইনলি। আমি বলতেছি না যে 100%, বাট এক্সেপশন আছে, ওখানে হয়তো 20-30% হয়তো দেশে থাকে। তো দেখেন তাহলে বাংলা মিডিয়ামে আমাদের মুশকিলটা কোথায় এখন? আমার কাছে যেটা সমস্যা মনে হয় যে এই যে কারিকুলামটা যেই যা কিছু পড়ানো হয় এটা এখনও প্রিডমিনেন্টলি মুখস্থ টাইপের আর কি। মানে তুমি পড়ো অ্যান্ড পড়ো। আমি একটা জিনিস বলি, শিক্ষক এদেরকে শিক্ষক বলা হয় কিন্তু। হ্যাঁ, তো শিখা এবং পড়ার মধ্যে দের ইজ এ ডিফারেন্স। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি শিখলাম মানে পড়লাম যে কিভাবে সাঁতার কাটতে হয়। হ্যাঁ, যে আমি আপনি ইউ নিড টু স্প্রেড ইউর আর্মস অ্যান্ড লেগস, ইউ নিড টু মেক ইট লাইক এ ফ্ল্যাপ। তারপরে আপনি এরকম হাত পা নাড়াচাড়া করতে হবে, দেন এটা সাঁতার কাটা হয়ে গেল আর কি। বাট উইথ দ্যাট ওই জ্ঞানটা নিয়ে যদি আপনি মাঠে ফিল্ডে মানে পানিতে নেমে পড়েন, মাশাল্লাহ কী হবে এটাতে। সো শিখাটা হলো হাউ ইট ইজ ডান। আপনি পুকুরে নামেন অথবা সুইমিং পুলে নামেন, আপনি অ্যাকচুয়ালি ইউ ডু ইট। তো আসলে আমাদের দেশের যেটা হয়েছে এডুকেশন সিস্টেমগুলোতে এই পড়াটা অনেক বেশি হয়, শিক্ষাটা অনেকটা কম। তো ওই জায়গাটাতে পরিবর্তন দরকার। এখন আপনি যদি চিন্তা করেন যে কিভাবে হবে এটা, হ্যাঁ, তো সেটা হলো যে আমরা অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখি, বাংলাদেশেও রিসেন্টলি অনেক কথাবার্তা হলো এবং ফিনল্যান্ডের পড়ালেখার সিস্টেম নিয়ে। তো ভার্সাস আমাদের আপনি দেখেন এগুলো আসলে দের ইজ সামথিং ফান্ডামেন্টাল। এটা তো আমি ফিনল্যান্ডের কারিকুলাম আনলাম অ্যান্ড দেন আমরা ঠিক হয়ে গেলাম, এটা তো হবে না। এটা আসলে অনেক বড় ব্যাপার আর কি, মানে বিশাল একটা আমার কাছে ম্যাটার মনে হয়। কারণ আমি যদি চিন্তা করি যে 30 ইয়ার আগে আমরা যখন স্কুলে ছিলাম ছোটোবেলায়, আমাদের গ্রামের যারা মোটামুটি মোস্ট লার্নেড লোকজন, ওনারা আমাদের টিচার ছিল। আচ্ছা, এবং ধরেন গ্রামে কিছু প্রবলেম হইলে ওনাদের কাছে যাইতেন, আপনার স্যার একটু বলেন কীভাবে কী করা যায়। দে ওয়ার হেভিলি রেসপেক্টেবল পিপল সোসাইটিতে ছিল। তো ক্লিয়ারলি ওনাদের যেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, ওনাদের ওনার নৈতিকতা বোধ, এই জিনিসগুলো মানে আনকোয়েশনেবল ছিল আর কি। তো অবভিয়াসলি ওনারা যখন টিচার হয়, হ্যাঁ, এটা দে উইল ইনস্টিল দোজ ভ্যালুজ স্টুডেন্টদের ভিতরে। অ্যান্ড ওনাদের একটা পার্টিকুলার ওয়ে অফ টিচিং ছিল। এটা আমরা সাফারার বলি, বাট আই থিঙ্ক হাইন্ডসাইড আমি বলবো আই থিঙ্ক উই আর ব্লেসড। কারণ ওনাদের ওই অ্যাপ্রোচের কারণে আমরা হয়তো বা রাইট ট্র্যাকে ছিলাম, কিছু শিখছি আর কি লাইফে। তো আমরা আসলে আমি মনে করি ওই জায়গাটা থেকে সরে আসছি। আপনি এখন দেখেন যে আমাদের এই আমি জেনারেলি বলছি, দেয়ার আর এক্সেপশনস অবভিয়াসলি। তো আপনি যদি দেখেন এখন যারা টিচার হচ্ছেন গ্রামে গঞ্জে, দে আর নট নেসেসারিলি দি মোস্ট রেসপেক্টেড পিপল ইন দি সোসাইটি। অ্যান্ড আমি আমার সার্কেল থেকে যতটুকু জানি যে প্রত্যেকেই আসলে চেষ্টা করে কর্পোরেট ওয়ার্ল্ডে একটা চাকরি খুঁজার, বিসিএস দিয়ে গভর্নমেন্ট সার্ভিসে ঢোকার, বিভিন্ন কিছু ট্রাই করে হয়তো পড়তে পারেনি, অ্যান্ড দেন দে এন্ড আপ ইন দি স্কুল। তো অবভিয়াসলি এটার একটা ইম্প্যাক্ট থেকে যায় ইন দ্য সিস্টেম। এবং দেয়ারফোর আপনি যতই আপনার ওই নতুন কারিকুলাম বলেন, নতুন টেকনিক, এইগুলো আসলে বিকামস ডিফিকাল্ট বিকজ দে আর অলরেডি আ ফ্রাস্ট্রেটেড পিপল। হ্যাঁ, তো ওনাদের জন্য এই বাচ্চাদেরকে ওয়ার্ল্ডের জন্য রেডি করা, কম্পিটিশনের জন্য রেডি করার জন্য যে এফোর্ট, যেই সিরিয়াসনেস, যেভাবে চেষ্টা করার, এটা হয়তো বা ল্যাকিং থেকে যায় ইন দ্য প্রসেস। আমার কাছে মনে হয়েছে এটা। ভাইয়া আসলেই মানে পরিবর্তন অনেকটাই এসেছে, কিন্তু আপনার কাছ থেকে যেটা শুনছিলাম যে পড়ালেখার পদ্ধতি হয়তো বা রয়ে গেছে আগের মতোই, কিন্তু যারা পড়াতেন সেই ভ্যালুটা হয়তো বা অনেক জায়গা থেকে আমরা হারিয়েছি।
এনিওয়ে ভাইয়া ওই হারানো জিনিস নিয়ে কথা বলবো না, সামনের দিকের আসলে যা পাওয়ার আছে সেটা নিয়ে কথা বলবো। ভাই আমি দেখছিলাম আপনাদের এখানে 4টা আপনারা ভ্যালু বা পিলার নিয়ে কথা বলছেন। একটা জিনিস আমাকে খুব মানে একটু আটকালো, সেটা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড এআই লার্নিং ফ্রম আর্লি এজ। ইন্টারেস্টিং, মানে কি হচ্ছে ভাই এখানে আসলে বলুন তো। আপনি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কথাটা বললেন, হ্যাঁ, যে ইউনো দুনিয়াটাকে হয়তো এই রোবোটিক্স এআই এগুলাই টেক ওভার করবে, এরকম একটা বাজওয়ার্ড আছে এখন আমাদের দুনিয়াতে। তো তো আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট এটা এতটুকু আমরা জানি। এখন ধরেন আর 5 বছর পরে এরপরে কোন ওয়ার্ড আমরা শিখবো, হয়তো বা নতুন কিছু আসবে, এআই রোবোটিক্সের পরে নতুন কিছু হয়তো আসবে। ইউ থিঙ্ক অ্যান্ড ইট হ্যাপেন্স, এটাও হয়ে যেতে পারে ওয়ান ডে ইনশাল্লাহ। বাট ফর নাও আমরা জানি রোবোটিক্স এআই ইজ দি বাজওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ ডিফাইনিং দি আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট বলেন, আপনি কাজ আমরা যা কিছু করি সব কিছুই আসলে রোবোটিক্স এআই ডিকটেট করতেছে মোরলেস। তো ওই জায়গাটা থেকেই আমরা চাচ্ছি যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে রেডি করতে। কারণ কি আপনি দেখুন হ্যাবিট বলেন কিংবা বাচ্চাদের যে আর্লি এজের যে ব্রেইন, এটা আসলে আমি হোয়াট এভার স্টাডি আই হ্যাভ ডান, এই সময় যদি আপনি ইনস্টিল করতে পারেন যে ভ্যালু সিস্টেম বলেন, লার্নিং, ল্যাঙ্গুয়েজ, ওরা খুব কুইকলি শিখে ফেলতে পারে। তো আমাদের উদ্দেশ্য হলো যে এই জায়গাটাতে ওদেরকে নিয়ে আসা, এই ফিল্ডের সাথে পরিচয় করে দেওয়া। অবভিয়াসলি দেন আপ টু দেম টু ওরা কোথায় যাবে এই ডাইমেনশনটাকে সাথে নিয়ে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ডাইমেনশনও বলবো যে সো ফার্স্ট অফ অল লেট মি জাস্ট কমপ্লিট দ্যাট পয়েন্ট, যে সো রোবোটিক্স অ্যান্ড এআই যেহেতু ডিফাইন করতেছে কারেন্ট ওয়ার্ল্ডকে, আমরা চাচ্ছি এদেরকে এই ফিল্ডে রেডি করা, সো দ্যাট আমাদের স্কুলটা নিয়ে আমরা যেইভাবে ডিজাইন করেছি যে ইট উইল বি নো লেস দ্যান এনি আদার টপ স্কুল। ওকে, মানে যে কোনো ভালো স্কুলের সাথে আমাদের স্টুডেন্টরা শুড বি অ্যাট পার অর ইফ নট এ হেড। দ্যাট ইজ দ্যাটস ফান্ডামেন্টাল বেসিক। তারপরে আমরা এই অ্যাডিশনাল জিনিসগুলোকে টপ আপ করতেছি, সেটা হলো যে রোবোটিক্স এআই, সো দ্যাট দে আর ফিউচার রেডি। আর অ্যান্ড অফকোর্স দের আর আদার ভ্যালুজ দ্যাট ইউ প্রবলি সিন, যেটা আমরা মনে করছি যে আমরা সোসাইটি দেখছি এগুলো মিসিং হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, ধরেন এই যে এথিক্সের জায়গাটা, তো এথিক্স, তারপরে এই যে একটা আপনার যে জিনিস আপনার না, নিজের না, হ্যাঁ, ইউ ক্যানট টেক ইট, যেটা আপনি লেজিটিমেট ওয়েতে আর্ন করেননি, এইটা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। এই জিনিসগুলো কিন্তু আমরা মনে হয় ভুলে যাচ্ছি টাইপের। আমি একটা এক্সাম্পল দেই সাধারণত মানুষকে, যে আমরা ছোটোবেলায় আমাদের বাবা মা আমাদেরকে বলতো যে দেখো ওই রাস্তায় কোনো কিছু যদি পরে পাও, ওটা কিন্তু যদি তুলো 10 টাকা পরে পাইছো, ওটা তুমি যদি হাত দিয়ে তুলো তোমার পকেট থেকে 10 টাকা দিয়ে মানুষকে দিয়ে দিতে হবে। তার মানে কি ওটা আসলে আমি জানি না কোনো রিলিজিয়াস বুকে লেখা আছে কিনা, আই ডোন্ট নো, বাট ইট ওয়ার্কড, এটা কাজ করছে। কেন? কারণ আমি দেখছি মাই গড, ওটা যদি আমি নেই তা আমার নিজের ক্ষতি, আমার 10 টাকা দিতে হবে নিজের থেকে, যে আমার পকেট মানি কিংবা টিফিনের টাকা থেকে আমার দিয়ে এটাকে এই কম্পেনসেশন দিতে হবে। সো অবভিয়াসলি আইল স্টে অ্যাওয়ে ফ্রম ইট। সো তার মানে কি ওটা যেখানকার জিনিস, যার জিনিস, ওরা রয়ে গেল, ওই ভদ্রলোক হয়তো ফিরে আসবে, ওর রাইটফুল জিনিসটা ওনার এটা পেয়ে যাবে। এই যে সিম্পল জিনিসটা, যে এটা আমাদের কি শিখেছে যে না ভাই এটা আমার জিনিস না, আইল নট টাচ ইট, স্টে অ্যাওয়ে ফ্রম ইট, বিকজ এখন আমরা বড় হয়ে বুঝি না ওইটা হয়তো বা কোনো বইতে লেখা আছে কিনা আমি জানি না, কোনো রিলিজিয়াস বুকসে লেখা নেই, বাট আমরা জানি না দিস ইজ দ্য রাইট থিং টু ডু। এই যে এথিক্সের জায়গাগুলা মানুষের সাথে, বড়দের সাথে, আমরা ফর এক্সাম্পল আমরা দেখেছি যে বড়দের সম্মান করা, হ্যাঁ হ্যাঁ, বড়রাও সবসময় রাইট এটা আমি বলবো না। আমরা এখন জানি যে হ্যাঁ আমরা বুঝি পড়ালেখা করে করে আমরা শিখছি যে না না, মেবি ওনারা যেটা বলছে দ্যাট থিওরি ইজ নট রাইট। তার মানে এই না যে ওদের সাথে ওদেরকে আমি ডিসএগ্রি করতে পারি উইথ আ রেসপেক্ট, মানে রেসপেক্টফুলি আপনি বলতে পারেন, আপনার ওপিনিয়ন দিতে পারেন। আর অত মেবি এরা যদি অত ডিসএগ্রি করতেই হয় এমন কথা নেই, আপনি শুনে আসলেন, বড় বলছে ঠিক আছে আমি করবো না, হয়তো আমি আমার মতো করে করবো, বাট আমি ওনার সাথে মুখে মুখে তর্ক করা এগুলো আমরা শিখিনি আমাদের সময়টাতে। হ্যাঁ, তো হয়তো কেউ কেউ বলবে না 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 এটা আসলে ওটা ঠিক না, আই উইল প্রবলি কন্টিনিউ টু ডিসএগ্রি উইথ দ্যাট ভিউ যে না এটা ঠিক যে না, হোয়াট অ্যাম আই লুজিং।
আমি ওনার সাথে আর্গু করে আমি কি উইন করব, আর্গু না করে কি লুজ করব, এরা তো তেমন কিছু সিরিয়াস কিছু না। সো দেয়ারফর আমার কাছে মনে হয় যে এই যে বড়দেরকে রেসপেক্ট করে, টিচারদের নিয়ে আমরা যেটা আমাদের সময় একটা ইয়ে ছিল। আমি বাদশাহ আলমগীরের একটা গল্প আমরা ছোটোবেলায় পড়ছিলাম স্কুলে। এটা হলো আই থিঙ্ক কবিতা ছিল একটা, শিক্ষকের মর্যাদা নামে। তো উনি একদিন দেখলেন ওনার ছেলে যে ওই টিচারের হুজুর ওই সময় তো হুজুররা পড়াতেন, বাড়িতে এসে পড়াতেন ওনারা। তো দেখছেন যে হুজুর অজু করতেছে, তো অজুর সময় পা ধোয়ার জন্যে ছেলে ওই বাটিতে পানি নিয়ে ঢেলে দিচ্ছে, আর হুজুর ওনার পা পরিষ্কার করতেছে আর কি। তো বাদশাহ আলমগীর যাওয়ার সময় জিনিসটা দেখছেন, তো দেখে উনি পরে হুজুরকে ডেকে পাঠাইছেন। তো হুজুরও খেয়াল করছে যে বাদশাহ আলমগীর একটা জিনিসটা দেখছেন, তো উনি ভাবছেন যে ফিনিশড, ওনার এবার জান নিয়ে নেবে, বাদশার ছেলেকে দিয়ে পানি ঢালাইছে, ফিনিশড, ওনার জান যাবে এবার আর কি। তো সে ভয়ে ভয়ে গেছেন। তারপরে যাওয়ার পরে ওনাকে বলছেন, বসতে দিয়েছেন, তো বলছেন যে আপনি তো আমার ছেলেকে ঠিক মতো শিক্ষা দিচ্ছেন না। তো উনি তো ভয় পেয়ে গেছেন যে আমি কি হলো আমার, আমি মানে কী করলাম। তো বলছে যে হুজুর মাফ করবেন, আমি তো বুঝতে পারতেছি না, আমি তো চেষ্টা করতেছি এটা। তো বলছে দেখেন আমি দেখলাম আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে, তো এই শিক্ষা তো আমি চাই না যে আপনি আমার ছেলেকে দিবেন। তুমি তো ইভেন ভাবছে যে ফিনিশড, এই তো রাইট ডিরেকশনে যাচ্ছে, যে উনি যে ভয় পাচ্ছেন সেই ডিরেকশনে যাচ্ছে। তো তারপরে দেখা গেল উনি বলতেছে আমি চাচ্ছিলাম যে আমার ছেলে শুধু পানি ঢেলে দিবে না, আপনাকে আপনার পা পর্যন্ত পা ধুয়ে দিবে নিজের হাতে, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। তো তার মানে কি দেখেন, আমরা ছোটোবেলায় এটা পড়ছি, এগুলা কী শিখায় যে হাউ টু আপনার টিচারদেরকে, শিক্ষকদের কীভাবে সম্মান করতে হয়। এইটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল, আমরা ছোটোবেলা থেকে ওইভাবেই কিন্তু আমরা দেখে আসছি। বড়দের সম্মানের কথা বললাম, আমি শিক্ষকের সম্মানের কথা বললাম। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমরা কিছুটা সরে আসছি। এই ভ্যালু সিস্টেমগুলো আস্তে আস্তে ফর ভেরিয়াস রিজন, আমি বলবো না যে এর জন্য স্টুডেন্টদের কিংবা প্যারেন্টরা কিংবা স্টুডেন্টরা রেসপন্সিবল, বাট ওভারঅল মানে সোসাইটিতে এই জিনিসগুলো কিছুটা আমার মনে হয় ডিটোরিয়েট করে গেছে। তো আমরা চেষ্টা করতেছি ওই জায়গাগুলোতে একটু কাজ করা। এক্সেলেন্ট। তাহলে ধরেন যে অ্যাজ এ প্যারেন্ট আমি কি এক্সপেক্ট করি যে আমার সবচেয়ে টপ ভ্যালিউজ আমার বাচ্চার মধ্যে থাকা উচিত, বা আপনারা যে কোন টপ ভ্যালিউস নিয়ে আপনারা কাজ করতেছেন, লাইক এই জিনিসটা স্পেসিফিকলি। ধরেন যে সাপোজ আমি বাচ্চাকে ধরেন আপনার স্কুলে ভর্তি করালাম, বা আমি এক্সপেক্ট করি যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চারা এই ভ্যালুস নিয়ে বড় হোক। সো হোয়াট আর দোজ টপ লেটস সে 3 or 5 থিংস? নো থ্যাংক ইউ, ভালো কোয়েশ্চেন এটা। এটাই আমাদের কোর আসলে স্কুলের। আমরা যেটা চাচ্ছি যে বাচ্চারা, মানে আমাদের 4টা পিলার, এখানে 4টা পিলার নিয়ে আমরা কাজ করতেছি। একটা হলো আমরা ওদেরকে ওই কামব্রিজ কারিকুলামে শিক্ষাদান করব, অ্যান্ড অবভিয়াসলি যেটা আমি আগে বলছিলাম যে এটা কম্পারেবল টু এনি স্কুল, যে কোনো স্কুলের সাথে। ইংলিশ মিডিয়াম, এটা ইংলিশ মিডিয়াম স্কুল। এবং আমাদের প্ল্যান হলো, আমাদের ইনশাল্লাহ ইচ্ছা যে আমাদের কোয়ালিটি আমাদের এডুকেশনের কোয়ালিটি একদম ভালো, টপ কোয়ালিটির হবে, এটা একটা। দেন আমরা বলছি এইখানে আমরা আরেকটা ডাইমেনশন নিয়ে আসতেছি, মন্টেসরি মেথড অফ এডুকেশন। তো মন্টেসরি মেথড ইটস ইটালিয়ান একটা কনসেপ্ট। আমার ছেলে, আমি যখন বিদেশে ছিলাম দুবাই, আমার ছেলেও শুরু করেছিল মন্টেসরি মডেলে। তো এটা যেটা হয়, এটা যেটা শিখায় সেটা হলো যে বাচ্চারা প্রথমত ওই বই পড়বে, মুখস্থ করবে, এটা না, একটু খেলার ছলে শেখা আর কি। দেয়ার আর লট অফ ম্যাটেরিয়াল, মানে মন্টেসরির অনেকগুলা টুলস আছে, ম্যাটেরিয়ালস আছে, ওইগুলার থ্রুতে ওরা হয়তো 1 2 3 4 এই কাউন্টিং শিখবে বিভিন্ন টুলস দিয়ে। এরা অনেক স্কুল ইউজ করে, বাট মন্টেসরি মেথডটা ভেরি আর কি, এটা হলো ভেরি স্ট্রাকচার্ড, একদম প্ল্যান করে করা, এক্স্যাক্টলি বাচ্চারা কী করবে, এবং কিছুটা টেইলর্ড। মানে ধরেন সব বাচ্চা একই সঙ্গে ABCD মুখস্থ করে ফেলবে, কিংবা 1 2 3 4 সব ঠিক মুখস্থ, এটা কিন্তু হয় না, এবং বাবা মারা না শুধু টেনশন করে। তো এইটা আসলে মন্টেসরি মডেলটা এরকমই, যে প্রতিটা বাচ্চাকে স্পেশালি অ্যাটেনশন দেওয়া হবে। যে কেউ যদি একটু
ডিফারেন্ট হয় কিংবা একটু স্লো হয়, ওকে ওর জন্য স্লো মডেলটাই চলবে। হ্যাঁ, তো এইভাবে স্ট্রাকচার করা হয় এবং ইটস মোর প্র্যাকটিক্যাল দ্যান থিওরি। যে আমি বললাম যে হয়তো আমার এক আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ে আমার টিচার বলছিলেন যে হি ওয়াজ টকিং অ্যাবাউট মানে আইবি কারিকুলাম অ্যান্ড এটা নিয়ে, যে দেখো আইবি আর এর মধ্যে পার্থক্য কী। বলে যে তোমাকে নর্মালি শিখাবে কি যে 1 লিটার মানে 1000 ml 1 লিটার। এটা হলো আমার নর্মাল এই যে এডেক্সেল বলেন কিংবা এটা হলো 1 লিটার মানে 1000 লিটার, 1000 ml মিলিলিটার। আর ক্যামব্রিজ কারিকুলামে ওটাতে দেখাবে, আইবিতে দেখাবে যে এই যে বোতলটা দেখতেছো না 1 লিটার পানির বোতল, এটা দিস ইজ 1 লিটার পানির বোতল। তার মানে কি আপনি 1000 ml কতটুকু ইউ ডোন্ট স্টিল নো। আপনি থিওরিটা জানেন কিন্তু কতটুকু এটা জানেন না, কিন্তু আপনি ওই বোতলটা দেখলে বুঝবেন যে আচ্ছা কতটুকু পানিতে 1 লিটার হয়। অ্যান্ড অফকোর্স ইউ নো দ্য থিওরি। তো আমরা মন্টেসরিটা কিছুটা ওই ডাইমেনশনে আগায়, টেইলর মেড খেলার্স হলে তো বাচ্চারা মজা পাবে, বাট দে ইন দ্য প্রসেস ওনারা শিখতে পারবে। ইন্টারেস্টিং। দেন থার্ড যেটা আমরা নিয়ে আসছি সেটা হলো রোবোটিক্স অ্যান্ড এআই, যেটা আমি টাচ করতেছিলাম যে আমরা চাচ্ছি বাচ্চারা শুধু এই মানে গতানুগতিক পড়ালেখা করবে এইটা না, ওরা ভবিষ্যতের জন্য রেডি হতে হবে। কারণ ভবিষ্যৎ আমরা অ্যাটলিস্ট বর্তমানে বসে যতটুকু দেখতে পারতেছি অ্যাবাউট ভবিষ্যৎ যতটুকু আমরা দেখতে পারি, দেখা যাচ্ছে যে এটা এআই রোবোটিক্স ইজ গোয়িং টু ডোমিনেট। যেহেতু এআই রোবোটিকটাই কন্ট্রোল করবে সব কিছু বলতে গেলে, তো দে শুড নো, এই ল্যাঙ্গুয়েজটা জানা উচিত, এই মেথডটা জানতে হবে, সো দ্যাট ওরা এটাকে এই ছোটোবেলা থেকে একদম আর্লি এজ থেকে এরা শিখতে পারে এবং এটাকে ওরা ইট বিকামস দেয়ার পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার লাইফ। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি এই তিনটা যেটা বললাম এটা কিন্তু অনেকেই হয়তো করছে কিংবা করতেছে বিভিন্ন ফর্ম আর শেপে। আমরা যেখানে ইউনিক মনে করি এবং আমরা ইউনিক দাবি করি সেটা হলো যে আমাদের ফোকাস অন ভ্যালু ক্রিয়েশন, ইনস্টিলিং সোশ্যাল ভ্যালুজ বলেন, আপনি রিলিজিয়াস ভ্যালুজ বলেন, এই জায়গাটাতে ওদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া। ফর এক্সাম্পল আমরা সবাই জানি একটা ভালো মানুষ, সবাই আসলে আমরা আলটিমেটলি হ্যাপি হইতে চাই এবং হ্যাপি হওয়ার জন্য আসলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তো ভালো মানুষ হওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু প্রতিটা রিলিজনই শিক্ষা দেয়। আপনি ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, প্রতিটা ধর্মতেই কিন্তু আপনার কিছু বেসিক রুলস আছে। এইটা কিন্তু মোরাললেস কমন। তা আমরা চাচ্ছি বাচ্চাদেরকে এই বেসিক জিনিসগুলো শিখেন। ভালো মানুষ হওয়ার জন্য কী হয় যে আপনি সবসময় সত্যি কথা বলবেন, আপনি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, আপনাদের বন্ধুদের সাথে বড়দেরকে সম্মান করতে হবে, আপনি এই যে বেসিক জিনিসগুলা, কারো হক মেরে দিবেন না, আপনার কাছে একটা জিনিস কেউ সিলেটে দিল, আপনি কারো অজান্তে কারো জিনিস নিয়ে নেবেন না, এই যে বেসিক জিনিসগুলা আমরা যেটা চাই এটা শুধু মুখে বলা না, আমরা যেভাবে ডিজাইন করতেছি স্কুলটাকে এবং আমাদের স্টাফ বলেন, আমাদের টিচার বলেন, আমাদের প্রত্যেকেই আমরা বলছি লিসেন, এটা আসলে আমার হাতে একটা মোবাইল ফোন, হ্যাঁ, আমি ডুইং আমি যেটা করি, ফর এক্সাম্পল ফেসবুকিং করতেছি কিংবা কিছুটা করতেছি, আমার ছেলেকে বলে এই তুই ফোন রাখো, ইট উইল নট ওয়ার্ক। ও দেখবে আসলে আপনি ফোন নিয়ে বসে আছেন আর ওকে বলতেছেন আপনি ফোন রাখো, এটা তো হবে না। ইউ নিড টু লিড বাই এক্সাম্পল। আমরা যেটা চেষ্টা করতেছি এবং আমাদের টিচার এবং স্টাফ প্রত্যেককে, যে ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকেই হতে হবে একটা করে এক্সাম্পল বাচ্চাদের সামনে। ওরা যখন দেখবে যে একটা ফর এক্সাম্পল আমরা যারা ইসলাম ধর্মে আছি, মুসলিম যারা, আমরা বলি যে কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলেন, রাইট? তো ও কোত্থেকে শিখবে? ধরেন আমি আমার বাচ্চা কোত্থেকে শিখবে? আমি খাওয়ার টেবিলে বসে আমি উসিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, অ্যান্ড ওকে আমি বললাম যে ভাই আবু বিসমিল্লাহ বলো, তো কিন্তু আমি বললাম, সো হি উইল সে, প্রথম হেসিটেট করবে, অ্যান্ড দেন আস্তে আস্তে ও কিন্তু শিখে যাবে। এটা ইট বিকামস লাইক দেয়ার পার্ট অফ দেয়ার ডিএনএ কাইন্ড। তো আসলে ওই এক্সাম্পল দেখে শিখা ইজ দ্য বেস্ট ওয়ে। এবং আমাদেরকে ওই ডেমনস্ট্রেটটা আমরা করতে চাই ছোটোবেলা থেকে ওদের সামনে, সো দ্যাট ওরা এই প্রসেসটার সাথে ভিজুয়ালি পরিচিত হয়, শুধু ইনস্ট্রাকশন না, এই তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, কারোর সাথে এটা সেটা করবা না, এইগুলা ভাই ডাজন্ট ওয়ার্ক এই যুগে। এখানে আমরা চাচ্ছি যে একদম
ফিজিক্যাল ডেমনস্ট্রেশন। মানে আসলে এই বাচ্চারা মানে মানে শুনে শুনে শিখে না, আসলে দেখে দেখে শিখে, এক্স্যাক্টলি। তো এই জায়গাটা আমার কিছু প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মন্টেসরি লার্নিং যে ফ্রেমওয়ার্কটা বলেন, এটা কি বাংলাদেশে আরও অনেক স্কুলেই করতেছে নাকি আপনারাই মাত্র করছেন? আসলে এইটা কিন্তু বিদেশে অনেক পপুলার। আমি মিডল ইস্ট দুবাই ছিলাম অনেক বছর। দুবাই অবভিয়াসলি এটা আছে, কিছু কিছু স্কুল করে এটা, বিকজ ইট ইজ কোয়াইট এক্সটেন্সিভ। আপনাকে টিচার হ্যাজ টু বি স্পেশালি ট্রেন। এটা একটা চ্যালেঞ্জ। ইট ইজ ফার্স্ট অফ অল ভালো টিচার পাওয়া ডিফিকাল্ট আমাদের দেশে, অ্যান্ড দেন তার উপরে আবার এই অ্যাডিশনাল স্কিলস। এবং এইটা আমরা আসলে আমাদের যে ভাইস প্রিন্সিপাল, ওনাকে অলরেডি আমরা টিওটি বলে, ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম, এইটা হি হ্যাজ অলরেডি বিকাম আ ট্রেনার অফ দিস মেথড। তো আমাদের ইচ্ছা হলো, এখন প্ল্যান হলো, আমাদের টিচাররা আস্তে আস্তে জয়েন করছেন, তো ওনাদেরকে এটা শেখাবো। বাংলাদেশে আমার জানা মতে একটা স্কুল আছে, যে ব্রাঞ্চ, এটা মালয়েশিয়ান একটা চেইন, ওদের একটা ব্রাঞ্চ আছে, ভেরি স্মল স্কেলে ওনারা চেষ্টা করতেছেন আর কি। আচ্ছা, বাট এটা ইস এ নিউ কনসেপ্ট আমি মনে করবো আমাদের দেশের জন্য। আচ্ছা, তো আমরা বলতে পারি যে আমরা আসলে এটাকে একটা বিগার স্কেলে এটা আমরা শুরু করতেছি। আমরা আসলে কয়েকজন বন্ধু মিলে আমরা স্কুলটা শুরু করেছি। তো এর পিছনে একটা গল্প আছে। আমাদের ওয়ান অফ দি প্রমোটার্স, আমাদের ডিরেক্টরদের মধ্যে একজন, হি হ্যাজ আ ভেরি পার্সোনাল স্টোরি, যেটা আমাকে বলেছে, বলার পরে সো কাইন্ড অফ মানে কী বলে এটাকে, ওইটা দ্যাট প্রম্পটেড যে আমাদেরকে এই স্কুলটা করার ব্যাপারে উৎসাহিত করেছে। তো উনি আসলে একবার ওই ওমরা করতে গিয়েছিলেন, ওমরা হজে, রোজার ভিতরে যান সাধারণত উনি। তো ওইখানে গিয়ে উনি পরিচিত একজনকে পেয়েছিলেন, আমি নাম বলতে চাই না, পরিচিত একজনকে উনি পেয়েছিলেন, যিনি ওখানে গিয়ে একদম মানে হাওমা করে কাঁদতেছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে কী হয়ে গেল তার লাইফে বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা ওদের মতো কেউ আরও মানে ভাই বোনে ঝগড়াঝাটি মারামারি, নট স্টেইং ক্লোজ, মানে বাবা মার সাথে নাই, দূরে, ডিফারেন্ট কান্ট্রিতে। তো ওনার কাছে মনে হয়েছে যে এইটাই কি উনি চাইছিলেন কিনা লাইফে, মানে সাকসেসফুল। অন্য দিক দিয়ে আমরা যারা সাধারণ মানুষ যেটাকে সাকসেস মনে করি, ওই দিক দিয়ে হি ইজ এ সুপার সাকসেসফুল মানুষ। বাট আসলে কি ওনার যে এই যে রিয়েলাইজেশন ওইখানে বসে যিনি এক্সপ্রেস করতেছিলেন, ওখানে মনে হয় না যে হি ফিলস দ্যাট হি ইজ এ সাকসেসফুল পারসন, হি হ্যাজ অল দ্য ডিপ্রেশন। তো অ্যান্ড অফকোর্স আমার বন্ধু যার কথা বললাম, উনিও নিজে রিফ্লেক্ট করে দেখলে যে হি হ্যাজ অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ডিরেকশনালি মনে হচ্ছে যে না, ওনার মনে হয়েছিল যে না, ওনার ক্ষেত্রে এটা হবে না। হি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, বাচ্চা কাচ্চা যারা আছে এরা দে আর অল ওবেডিয়েন্ট, নো প্রবলেম অ্যাট অল। বাট কিছুদিন পরেই যখন বড়টা যখন একটু সামনে আগাল, মনে হচ্ছে না ওর মধ্যে ওই টেন্ডেন্সি আছে কিছুটা। তো দেন হি রিয়ালাইজ নো, আমাদের কিছু একটা করতে হবে। তো আই রিমেম্বার I think I was the first person he spoke to. No, maybe there is another one. আরেকজন ডিরেক্টরের সাথে কথা বলেছেন প্রথমে, দেন I was probably থার্ড পারসন। আমাকে যখন সে এই থটটা শেয়ার করলেন, ই অ্যাকচুয়ালি ডান লট অফ রিসার্চ এরকম স্কুল নিয়ে, কি কনসেপচুয়ালি কীরকম হওয়া উচিত, বাংলাদেশে কীরকম স্কুলস আছে যারা এক্সিস্টিং এডুকেশন যারা অফার করতেছেন, তো কি মিসিং এলিমেন্টটা কী আছে। তো সেটা নিয়ে অনেক রিসার্চ করে আমরা যখন বসলাম, ফর মি ইট ওয়াজ আ ভেরি ইজি ডিসিশন। তো টু বি ভেরি অনেস্ট, আমার কাছে আমাদের কারোরই আসলে মনে হয় না যে আমাদের একটা স্কুল করতে হবে অ্যান্ড দেন ওই স্কুল থেকে উই নিড টু মেক মানি, পয়সা বানায় এটা দিয়ে আমাদেরকে বড় হয়ে যেতে হবে। এইটা আমাদের কোনোদিনও মনে হয়নি, এখনও মনে হয় না। কারণ আমাদের প্রত্যেকেরই যারা আমাদের সাথে আছেন, প্রত্যেকের ভিতরে একটা অবজেক্টিভ আছে। অবভিয়াসলি ইটস এ কমার্শিয়াল ভেঞ্চার, আমরা এটা অস্বীকার করব না, বাট ওভারআর্চিং যে বড় যে উদ্দেশ্যটা নিয়ে যে আমরা শুরু করেছি, সেটা হলো যে আমরা আসলে এমনভাবে বাচ্চাদেরকে এমন একটা এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে চাই যেইখানে বাচ্চারা এখানে ভালো এডুকেশন পাবে, সব দিক দিয়ে ফিউচার রেডি হবে। অ্যাট দ্য সেম টাইম ওদেরকে আমরা যে মানে হিউম্যান ভ্যালুজ,
এইগুলোকে ইনস্টিল করব এবং সেইটাকে আমরা বিলিভ করি স্ট্রংলি যে এইটা আসলে এই রিলিজিয়াস ভ্যালুর বাইরে যাওয়া ছাড়া বাইরে গিয়ে উপায় নেই, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এইটা যদি আমরা ওদেরকে দিয়ে দিতে পারি, ইউনো লাইক এথিক্যাল ভ্যালু যদি বলি আমি, এথিক্স নিয়ে কথা বলা, তারপরে ধরেন বড়োদেরকে সম্মান করা, বাবা মার প্রতি কর্তব্য, ফর এক্সাম্পল প্রতিবেশীর প্রতি কর্তব্য, মানে এমন না যে আমি নিজে ভালো হয়ে গেলাম এইটাই দ্যাট ইজ এনাফ। নো, দ্যাটস নট এনাফ। আমাকে কাজ করতে হবে সোসাইটিকে নিয়ে, তার আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ডস, ফ্যামিলিজ, এদেরকে আমাকে ওইটা যেটা শিখলাম সেটাকে একটু ওই নলেজটা শেয়ার করতে হবে। তো আমরা মনে করি যে এটা আমরা যে ছোট্ট প্রয়াস আমাদের যেটা, এই ছোট্ট প্রয়াস দিয়েই আমরা শুরু করতেছি। অবজেক্ট ইনশাল্লাহ আমরা হোপ করি যে এইটাই হয়তো বা একটা বড় কিছু হবে, কারণ রিপেল এফেক্ট হয়তো বা একটা সোসাইটিতে আসতে পারে থ্রু অল দ্য স্টুডেন্ট যারা এখানে আসবে, তারা আমাদের সাথে আমাদের ইনস্টিটিউশন থেকে শিক্ষা নেবে। আমরা চেষ্টা করব ওই 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 নলেজগুলো দিয়ে দিতে। হ্যাঁ, তো আমরা আশা করি যে এইটা দিয়ে তারা তাদের ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল, তার নেইবার্স, সোসাইটিতে এটা যদি তারা ডিসেমিনেট করতে পারে, অ্যান্ড আমরা বলেছি লিসেন, আমরা উইল ডু আওয়ার পার্ট ভেরি অনেস্টলি অ্যান্ড মানে খুব কেয়ার করে আমরা করব। অ্যান্ড ফাইনালি যদি একটা ছেলেও যদি ইনশাল্লাহ লাইনে থাকে, ভালো কিছু হয় ইভেনচুয়ালি, দ্যাট উই কল ইট আ সাকসেস। ওটাই আমাদের অবজেক্টিভ। আমরা উইল ডু এভরিথিং উইথ বাই রিলাইং অন আল্লাহ অ্যান্ড হিজ মার্সি, অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু হবে এখান থেকে। এটাই আমাদের মেইন মোটো স্কুলটা করার পিছনে। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু। হ্যাঁ, হোপফুলি আপনারা সাকসেসফুল হন। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার না মানে কয়েকটা জিনিস মনে পড়ছে যে এখানে নাফিস খুব সুন্দর করে টিচারের একজন ভালো টিচার পাওয়ার যে বেনিফিটটা, উপকারিতা, সেটার কথা বললো। আরও বেশ কিছু বিষয় আসলো, বাচ্চাকে কীভাবে গড়ে তুলবো, বাবা মার কী কী দায়িত্ব, অনেকগুলো বিষয় আসলো। আমার বেশ কিছু জিনিস আমার মাথায় আসছে। আমি আমার টিচার হিসেবে ছোটোবেলা থেকে আমার বড় ভাইকে পেয়েছিলাম। নাফিসের সাথে অনেকবারই এই জিনিসটা শেয়ার করেছি আমি। আমার বড় ভাইয়ের দুইটা বিষয় আমি এখানে যদি একটু বলি, যেটা কিনা আপনাদের ভ্যালু সিস্টেমের সাথে খুব সুন্দরভাবে মিলে। আমার বড় ভাই এখন আর্মিতে আছেন, এডুকেশন নিয়ে অনেক কাজ করে তারা। তো আমি একটা সময় আমার বড় ভাইয়ের প্রতি খুব ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম, যে ভাইয়াকে খুব কম পেতাম, দূরে দূরে থাকতো তো জবের কারণে। যখনই আসতো যাই বলতো ওগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনে লাইফে অ্যাপ্লাই করতাম। এই জিনিসটা ভাইয়া খেয়াল করলো এক সময়, কি বছরের পর বছর বড় ভাই যেমনভাবে কথা বলে না কেন, ছোটো ভাইটা রেগে যায় না, ছোটো ভাইটা খালি অপেক্ষা করে কবে বাকি কথাগুলো শুনবো, বাণীর মতো কেন নিচ্ছে। আমার বড় ভাই খেয়াল করলো আমি ভাইয়ের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। ওকে, একদিন সে আমাকে ছাদে নিয়ে ডেকে বলল কি, আচ্ছা তুমি তো সব কথা এভাবে শুনে শুনে করছো, আমি যখন থাকবো না বা আমি নাই তখন তুমি কি করবা? আমি কি বলে এগুলো কথাবার্তা, ভাই থাকবে না কেন, ভাইয়ের কাছে তো যে কোনো কিছু, ভাই থাকবে না কেন। তো ভাইয়া আমাকে তখন আমার চোখ খোলানোর চেষ্টা করলো যে শিখতে হয় কিভাবে। তো সে আমাকে নেচারের কথা বললো, সে আমাকে বইয়ের কথা বললো। আসলে তখন হয়তো বা রিলিজিয়াসলি খুব বেশি বুঝি তা না, কিন্তু এখন তো বুঝি। সবচেয়ে দামি যেই বইটা, কোরআন আছে, হাদিস আছে। সো সে শেখার জায়গাটার দিকে আমাকে খুব ড্রাইভ করালো। এবং আমরা এখন যেটা জানি যে বায়োমিমিক্রির কথা বলি আমরা, সেটা বুলেট ট্রেন, এককালে যখন জাপানে বুলেট ট্রেন যেত, তখন বুলেট ট্রেনটা যখন পাস করতো বুম করে একটা সাউন্ড হতো, সনিক হিউজ একটা সাউন্ড হতো। তো যেই মানুষটা ওটার দায়িত্ব নিয়েছিল যে সাউন্ড কমাবো আমি, একটা এত দ্রুত গতিতে একটা বুলেট ট্রেন টানেলের ভেতর দিয়ে গেলে বুম সাউন্ড হয়, আশেপাশে সব মানুষের ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো একজন মানুষ দায়িত্ব নিয়েছিল, আচ্ছা কীভাবে এই ট্রেনটার সাউন্ড কমানো যায়। সেই মানুষটা ছিল বার্ড ওয়াচার, সে পাখি দেখতো অবসরে। সে পাখি দেখে 3টা পাখি থেকে সে ইন্সপিরেশন নিল। সে বলল যে ওয়াও, আচ্ছা আমি যদি মাছরাঙা পাখির মতো বুলেট ট্রেনটার নাকটা ওরকম করে দেই, মাছরাঙা পাখি তো যখন পানিতে এভাবে করে ঢুকে তখন সে সবচেয়ে কম পানি স্পিল করে। অন্য কোনো পাখি যদি ঢুকে ও করে ছড়াবে, যেটা কিনা ওই বাতাসের ওই বাউন্ডারিটা ব্রেক করার সনিক সাউন্ডের মতো। সে কী করলো, ওটা নাকটা তৈরি করলো হচ্ছে মাছরাঙার মতো। সে বললো যে যখন পেঁচা রাতের বেলা ওড়ে,
এখান থেকে এখানে প্যাঁচা গেছে, কোনো সাউন্ড নাই। আউলের যে প্যাঁচার যে পাখার শেপটা, সেটা সে নিয়ে আসলে হচ্ছে ট্রেনের ওই পাশের কার্ভে, যেটা কিনা বাতাসকে এমনভাবে কাটে পাশে সাউন্ডের বদলে সাউন্ড হয়ে যায়। সো সে একটা পাখিকে নকল করলো এবং শেপটা চেঞ্জ করলো এবং ফাইনালি বুলেট ট্রেনের জায়গায়। আমি ওই একটা জায়গা, এরপরে হচ্ছে লিডারশিপ শেখার জন্য আমি দেখেছি হচ্ছে রাজহাঁস শত শত মাইল দূর থেকে কিভাবে উড়ে আসে, তাদের কাছ থেকে লিডারশিপ শেখা, পাখির কাছ থেকে এটা শেখা, পিঁপড়ের কাছে এটা শেখা। আল্লাহ আছে, সব কিছু আল্লাহ না চোখের সামনে দিয়ে দিয়েছে। সো শিখতে হয় কিভাবে যখন শুরু করলাম, দেন ইট বিকেম ইজিয়ার। ভাইয়ার প্রতি এখনও থ্যাঙ্কফুল, আলহামদুলিল্লাহ। আর আরও কিছু জিনিস মনে পড়ে, ভাইয়া আমাকে বলছিল যে তুমি জীবনে কি হতে চাও। বিশ্বাস করেন, এটা এমন সময় জিজ্ঞাসা করছে তখন আমার মাথায় সারাদিন ঘুরতে হচ্ছে যে সিনেমা বানাবো, নাটক বানাবো, এই টাইপের। তো ভাইয়া জিজ্ঞাসা করছেন ভাইয়াকে খুশি করার জন্য, হ্যাঁ ওই বয়সে ভাইয়াকে খুশি করার জন্য হলো যে স্বাভাবিক। আমার বাই দ্য ওয়ে আমার ছোটো ভাইও ডিফেন্সে, আমার বড় ভাইও ডিফেন্সে। ওকে, হ্যাঁ আমি মাঝখানে প্যাটি, হ্যাঁ বার্গারের। সো আমাকে আমার বড় ভাই, আমার কাছে এক্সপেকটেশন ছিল, আমার বড় ভাই আমাকে বলছিল যে আমি তোমাকে অনেক বড় সিইও আকারে দেখতে চাই, অনেক বড় ডিরেক্টর হিসেবে দেখতে চাই। অনেক ছোটোবেলায় সেগুলো আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি জানি না সে বুঝে করেছে নাকি আল্লাহ নোজ বেটার। সো আমি একটা স্টোরি শেয়ার করব। শিওর। তো ওই জায়গা থেকে সে হচ্ছে তখন যেটা করেছে, আমাকে বলছে যে তুমি কী হবে। আমি তাকে খুশি করার জন্য হোক যে আমি ভালো ইঞ্জিনিয়ার হবো, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি বড় ইঞ্জিনিয়ার হবো, এই হবে। সে বলে কি না হয়নি, তুমি আসলে কী করতে চাও, কী হতে চাও। আমি যেটাই অ্যান্সার দিই সে বলে হচ্ছে না, কী হতে চাও। সে আমার মুখ দিয়ে বের করিয়ে ছাড়লো ওই বয়সে যে আমি একজন ভালো বাবা হব, আদর্শ বাবা হব। ওই সময় আমার বিয়ে শাদী কিছু স্বপ্নই নাই, কিছু চিন্তাই করি না আমি, কিন্তু আমার মনেও সে ঢুকিয়ে দিল একটা ভালো বাবা হওয়া কতটা গুরুত্বপূর্ণ। সে তখনও বিয়ে করে নাই। আচ্ছা, কিন্তু এই বিষয়গুলো এমনভাবে আমার ভেতর ঢোকানো হয়েছিল, আই এম ভেরি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। আর এখন আমি যে কাজটা করি, আমি আমার সন্তানের সাথে যেটা শুরু করেছি, দুটো জিনিস। নাম্বার ওয়ান, আমি যেহেতু চাকুরিজীবী পরিবার দেখে এসে আমি চাকুরি করবো এভাবেই চিন্তা করে তারপরে আমি ব্যবসায় এসেছি, আমার জন্য জিনিসটা ডিফারেন্ট। সো আমি আমার সন্তানের সাথে যেটা করি, ও যখন ডিম খেতে চায় না, আমি ওর কাছে গিয়ে বলি এই ডিম কত, তো ডিমের একটা দাম বলে ফেলে। সাথে সাথে ও যা ইচ্ছা করুক ওই মুহূর্তে 100 টাকা অথবা 50 টাকা কিছু একটা দাম বলে ফেলছে। আমি তখন বলি আচ্ছা আমার বাচ্চার জন্য তো এটা নিব, ডিমটা কি স্বাস্থ্যসম্মত হবে, ভালো হবে? বলে কি ভালো, আচ্ছা খেয়ে দেখান। আমার বাচ্চার ভেতর আমার ওয়াইফ খুশি যে আমি ওকে ডিম খেতে হেল্প করছি, আর আমি খুশি ওর ভেতরে আমি এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট তৈরি করছি, আমি সেলসম্যানশিপ তৈরি করাচ্ছি। এবং আরেকটা জিনিস, আমি ওকে সেই মানুষগুলোর আশেপাশে রাখতে চাই যাদের কাছ থেকে আল্লাহ না চাক মানে আমার অবর্তমানে ও শিখতে পারবে। অ্যাবসলিউটলি। ও কিন্তু নাফিসকে খুব পছন্দ করে। আচ্ছা, সো আজকে মনে করি আমি আরেকজন টিচার তার কাছে আমি রাখতে চাই, আমি চাই তাদের কাছ থেকে শিখুক, আমার অবর্তমানে আমার সন্তানটা যেন যার তার কাছে না চলে যায়। আমি খুব সুন্দর একটা টিপস দিয়েছিল কিছুদিন আগে একজন শিক্ষক, তিনি বলেছিলেন যে আপনি যেই মানুষগুলোর কাছে তাকে রাখতে চান তাদের হাতে 2টা চকলেট দিয়ে বলবেন কি, আপনার বাচ্চাকে ডাকতে বলবেন যা আঙ্কেলের কাছে চকলেট আছে নিয়ে আসো, আপনার বাচ্চা ওদের কাছে ভালো টেকনিক। সো এনিওয়ে মানে এটা আপনাদের এই ডিসকাশনগুলো আমি তখন শুনছিলাম, আমি বলছিলাম ওয়াও, আমার লাইফে তো বেশ কিছু জিনিস ঘটছে এবং আমি আসলেই চাই যে এই স্কুলগুলোর মাধ্যমে বাচ্চাগুলো এইভাবে গড়ে উঠুক ইনশাআল্লাহ। নাফিস ওয়াজ সেইং সামথিং, সরি একটা এক্সাম্পল দেব, মানে না সরি কেন বলতে, খুব সুন্দর কথা বলছিস আর কি, যে আসলে প্রত্যেকের অনেকেরই আর কি টিচার, যেমন ওর বড় ভাই টিচার, হ্যাঁ এরকম ডিফারেন্ট। আমারও টিচার এরকম অনেক পেয়েছি। বাট আপনি আমি একটা এক্সাম্পল দেবো। আপনি যেমন প্রেজেন্টেশনের কথা বললেন না, সো প্রেজেন্টেশনের আমি হতেছে ছোট থেকেই প্রচণ্ড লাজুক এবং চুপচাপ, একদমই চুপচাপ, মানে ক্লাসের মধ্যে কোনো কথাই বলতাম না, তো খুবই ইন্ট্রোভার্ট। তো আমি যখন ক্লাস 9 বা 10-এ পড়ি, তো আমাদের যে প্রিন্সিপাল বা ডিরেক্টর উনি একবার এসে আমাদের তখন একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হবে, তো ওখানে এমসি বা হোস্টিং করার যে ব্যাপারটা, তো বলতেছে তোমাদের মধ্যে কে আছো যারা হোস্টিং করবা। তো উনি খুবই ভালো মানুষ, প্রিন্সিপালটা প্রচণ্ড মেধাবী, মানে হিউজ রেসপেক্ট ফর হার। তো সে সামহাও সে জানে যে আমি সবচেয়ে চুপচাপ, আমার মুখ দিয়ে কথা বের হয় না। সে বলছে নাফিস তুমি এদিকে আসো। আমি কেন, যেখানে অনেক ছেলেপেলে তারা গান বাজনা করে, সো এক্সট্রোভার্ট, তাদেরকে পিছনে আমরা তালি দেই, আর আমাকে কেন সামনে যেয়ে ডাকতেছেন? আচ্ছা আমি গেলাম,
বলো যে তুমি কথা বলো, কোনো সমস্যা না, তুমি এই যে এইভাবে এইভাবে করে বলো, বা আমাকে এনকারেজ করতেছে। আমার এতদিনের বিলিফ সিস্টেম হচ্ছে আমি পারবো না মানুষের সামনে কথা বলতে। আমি এতদিন ধরে এই বিশ্বাস নিয়ে কিন্তু বড় হচ্ছি। তো তারপর না, তুমি পারবা, তুমি ট্রাই করে দেখো, আই উইল হেল্প ইউ। সো আমার সাথে আরেকটা কো-হোস্ট ছিল, এবং আমরা যখন হোস্টিং করি, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক। আমি অনেক প্রিপারেশন নিই, অনেক প্র্যাকটিস করে দেন এখন আলহামদুলিল্লাহ এমন হয়েছে যে আমি যতবার কোনো ক্লাসে প্রেজেন্টেশন দিছি বা স্পিচ দিতে হয়েছে, এভরি টাইম আমি ইউএসএতে যখন আমি প্রেজেন্টেশন দিতে হয়েছে, মানে এভরি টাইম আই গট লাইক, মানে মানুষজন অ্যামেজড হয়ে যেত। এমন হয়তো যে স্টুডেন্টসগুলো ছিল, সেই সারা জীবন ও দেখা হইলে ওই বলবে যে ভাই তুমি কি প্রেজেন্টেশন দিছো সে। ও মনেও না আমি কি দিছি, কিন্তু ওর মনে হচ্ছে যে আমি খুব একটা মানে জ্বালামি একটা প্রেজেন্টেশন দিছি, এবং এটা এভরি টাইম এটা হয়। এখন এমনও হয় যে আমি হাজার লাখ মানুষের সামনে আমি কনফিডেন্টলি কথা বলতে পারি ইসের সামনে। আমি ওয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আমি এখনও ইন্ট্রোভার্ট, তখনও ইন্ট্রোভার্ট ছিলাম, বাট জাস্ট একজন শিক্ষক তার গাইডেন্স এমনভাবেই উনি গাইড করছেন, এমনভাবে কনফিডেন্স বিল্ড করছে যে একটা ইন্ট্রোভার্ট ক্যান অ্যাক্ট লাইক অ্যান এক্সট্রোভার্ট ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ পিপল। I still struggle to talk one-on-one conversation. I'm still introvert. আপনি দেখবেন আমি হচ্ছে এক্সট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট, আমি one-on-one conversation I struggle, বাট আমি যদি লক্ষ মানুষের সামনে কথা বলি আমার কোনো সমস্যা হয় না। বাট দিস ইজ সামথিং আই লার্ন। সো একজন শিক্ষকের যে কী লেভেলের ইনফ্লুয়েন্স থাকে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে অনেক সময় অনেক প্যারেন্টসের হয়তো আমাদের কিছুটা ভুল হয়ে থাকে, আমি মনে করি আমারও ভুল হতে পারে অনেক সময় অনেক জায়গায়, যে আমরা হয়তো বা টিচার না দেখে হয়তো পাঁচজনকে দিয়ে দিলাম যে ইউনো জাস্ট করতে হবে, এই ম্যাথটা পড়াই দেন, এটা পড়াই দেন, সেটা। বাট শিক্ষকের আসলে সেই ভ্যালু সিস্টেমটা কি, বা ওনার আসলে হাউ ইজ দ্যাট পারসন অ্যাজ এ মানে কী বলবো শিক্ষক। সো আমার শিক্ষক যিনি আমি হোম টিউটর্স পেয়েছি আমার লাইফে, যারা দেখা গেছে এরকম হয় না ইউজুয়ালি যে 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা, এমনও আছে টিচার যে সকালবেলা সে রাতের বেলা গেছে, বা 1 ঘন্টার জায়গায় সে 3 ঘন্টা পড়াইতেছে। তাই বললাম যে আপনি কেন করতেছেন, আপনি দিনের শেষে এত কম বেতন পান, হ্যাঁ, তো কেন করতেছেন? বলতেছে আমি চাই যে তোমার মাধ্যমে আরও মানে আমি যেন কিছু কি বলবো ভালো মানুষ তৈরি করতে পারি। এইটা সে আমাকে বলছে। এই যে সে আমাকে বলছে, আমি ইউএসএতে আমি স্টুডেন্ট পড়াতাম, আমি ওখানে টিউশনি করতাম, আমি সেম জিনিসটা করতাম। আমি কখনো 1 ঘন্টা যদি হয় আমি 1 ঘন্টা পড়াতাম না, আমি 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা, আমি কখনো টাইম দিয়ে কখনো পড়িনি। কারণ সেই স্যারের কথা বা সেই ভাইয়াটার কথা আমার সবসময় মনে পড়তো যে উনি তো আমাকে এটা শিখাইছেন, উনি আমাকে করছেন, এবং আমি দেখেছি এটা আরও 10 জনের সাথে করছি, এবং তাদেরকেও সেই ভ্যালুটা আবার ট্রান্সফার করতেছি, বা এখন হয়তো বা ট্রু সেন্সের মাধ্যমে আরও মানুষের কাছে ট্রান্সফার করছে আলহামদুলিল্লাহ। বাট এটা কিন্তু শুরু হয়েছে একজনের মানুষের। সো শিক্ষকদেরকে আসলে উই ক্যান নট নেগলেক্ট, দে পজেস সো মাচ পাওয়ার। তাদের মাধ্যমে আসলে এতটা ইনফ্লুয়েন্স হয় যেটা আমরা আসলে বুঝিও না। আজকে যখন চিন্তা করতে হচ্ছে, ও আচ্ছা এখান থেকে তো শুরু হয়েছে জিনিসটা, এটার কারণে শুরু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যে ফর গিভিং আস দিস অপরচুনিটি টু ডিসকাস। No, it's a pleasure, man. আমি একটু সিমিলার ডাইমেনশনে এই যে একজন শিক্ষক অ্যান্ড ফর মি, আমি আমার সার্কেলে সবাই জানে যে ওই টিচারটাকে ওনাকে সবাই জানে এটা, এবং বাট রিয়েলিটি ওয়াজ লাইক দিস, যে ওনার পাথ, উনি যে পথে যদি দূর থেকে দেখলাম উনি আসতেছে, আই উইল জাস্ট স্টে ওয়ে ফ্রম দ্যাট পাথ। কারণ কি, উনি আমাকে পথে ঘাটে, রাস্তাঘাটে, মসজিদে, যেখানে আমাকে পাবে ওখানেই ধরবে, এই তুমি এটা বলো তো কী হবে, মানে এরকম ছিল আর কি। মানে আমি এখন যে ইফ আই লুক ব্যাক, এই যে গোয়িং ডিপার ইনটু এনি সাবজেক্ট, এটা উনি আমাকে শিখাইছে ওনার হাত ধরে আর কি। অবশ্যই আল্লাহ হ্যাজ গিভেন মি দিস, বাট আমি বলবো যে উনি আমাকে হাত ধরে জোর করে রীতিমতো, আই নেভার ওয়ান্টেড দিস, আমি কোনো দিনও হ্যাপিলি ওনার শিখিনি এগুলো। হ্যাঁ, মানে সবাই দেখতাম ফিল্ডে মানে ফুটবল খেলতেছে, আমি আসরের নামাজের পরে আমাকে মসজিদের বারান্দায় বসায় আমাকে সেই জ্ঞান দিত। হ্যাঁ, তো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন ফর ধরেন 3-4 বছর। অ্যান্ড আমার জন্য এটা ছিল হলো ব্রেকিং দি গ্লাস সিলিং, অ্যান্ড দেন ইট বিকাম ভেরি ডিফারেন্ট। এবং আমি আবার একটু দুষ্ট ছিলাম ক্লাসে। আমি টিচারদেরকে যেটা করতাম, যে এটা উনি আমাকে বলে দিচ্ছে তুমি টিচারদেরকে একটু বিপদে ফেলবা ক্লাসে। হ্যাঁ, কারণ কোয়েশ্চেন করতাম যেটা ওই টিচাররা জানতো না, এই সাবজেক্ট যেগুলো উনি আমাকে শিখাইতো, তা আমি টিচারদেরকে বিপদে ফেলে দিতাম সামটাইমস। অ্যান্ড দেন
উদ্দেশ্য ছিল যে টিচাররা উইল লার্ন এজ ওয়েল, তাহলে কী হবে, ওয়াইডার পপুলেশন উইল বেনিফিট। হ্যাঁ, লিটারালি টিচারদেরকে ওনারা, আমি বলতাম লিসেন, আমি এরকম হয়েছে যে ওকে আমি তাহলে তাহলে স্যার কালকে, মানে আজকে না, আজকে আর না, ইটস কোয়াইট ব্যাড, আই ফিল দ্যাট আই ওয়াজ সো অ্যারোগেন্ট, আই শুডন্ট হ্যাভ বিন দিস। বাট দেন আমাকে উনি বলতো, তুমি জানো কী হয়েছে, ওই টিচার ওনার কাছে, উনি জানে, ওরা টিচাররা জানতো যে আমি ওনার কাছে পড়ি, ওনারা গিয়ে ওই হুজুরের কাছে গিয়ে আবার পড়া শুরু করছে। সো কী হয়েছে অ্যাজ এ রেজাল্ট বাকি টিচাররা শিখে ফেলছে ওই ডিপার নলেজ, অ্যান্ড দেন লার্জ পপুলেশন অফ স্টুডেন্ট বেনিফিটেড অ্যাজ এ রেজাল্ট। তো ইউনো আই থিঙ্ক এটা ইজ অ্যামেজিং, মানে একজন টিচার রিয়েলি ক্যান মেক আ বিগ থিং, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হোয়াট আমরা আমাদের এখানে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। যে ধরেন আমরা চাই যে আমাদের এই ইনস্টিটিউশন থেকেই বাচ্চারা এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, লাইফ স্কিল, যেটা আপনার ওই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, প্রেজেন্টেশন স্কিল, ওই যে ফিয়ার ফ্যাক্টর, হ্যাঁ, এইগুলা যদি ছোটোবেলা থেকেই ওরা ওভারকাম করতে পারে, দেখা যাবে যে দে উইল বি রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ, এনি চ্যালেঞ্জ, এনি এনভায়রনমেন্ট। আমরা একটা কথা বলি অলওয়েজ, আমি যেহেতু বিদেশি কোম্পানিতে চাকরি করছি, অনেক বছর রিক্রুটমেন্টের দায়িত্বে ছিলাম, আমি অনেক সময় ওই আপনার ধরেন খুব টপ ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে আসছে, তাই আমি ওদেরকে বলতাম, অবভিয়াসলি আফটার উই রিক্রুটেড, যে লিসেন, তুমি আমার যেদিন ইন্টারভিউ বোর্ড পার করে আসছো, তোমার সার্টিফিকেটের জিরো ভ্যালু টু মি, হ্যাঁ, সার্টিফিকেটের কোনো ভ্যালু আমার কাছে নেই। আফটার দিস তুমি কি ডেলিভার করো, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এবং এই জন্য তুমি যদি তোমার ওই তোমার ওই ভালো টপ ইউনিভার্সিটি থেকে তুমি আসছো, তুমি এটা নিয়ে নিজেকে প্রাউড ফিল করো, প্লিজ লিভ দ্যাট অ্যাট হোম। বাসায় রেখে আসবে এটা, অফিসে আসছো, কাজ করবা, টিম আছে, কোলাবোরেট করতে হবে, গুছায় কাজ করতে হবে, ইউ নিড টু অ্যাপ্লাই ইউর ওন মাইন্ড। এবং আমি একটা জিনিস সবসময় এনকারেজ করতাম যে অ্যাপ্লাই ইউর ওন আইডেন্টিটি, ডোন্ট সে যে ওই অমুক ভাই বলছে, তমুক ভাই বলছে, উনি করছে বলছে সেটা করতেছি। তোমাদেরকে নেওয়া হয়েছে ফর আ রিজন, তুমি তোমার মাথায়, তুমি পড়ালেখা করছো, তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি তোমারটা অ্যাপ্লাই করবা, ওই কারণে তুমি বলো না যে আমি ওই স্যার বলে দিচ্ছি, এই জন্য আমি ওনার মতো করে করছি, তাহলে তো ওনার হয়ে গেল, আইডেন্টিটি ইজ হিজ, নট ইয়োর্স। তো এই জিনিসটাও, এটা ধরেন হেল্প করা বাচ্চাদেরকে, ধরেন নিজের মতো করে বলা, একটা বইতে লেখা আছে একটা ডেফিনিশন, অ্যান্ড দেন আমি ওইটাই শিখেলাম, দ্যাট ইজ দ্য অনলি ডেফিনিশন। মানে নিজের ওয়ার্ডে নিজের মতো করে জিনিসটাকে বুঝে নিজের মতো করে বলা, এই জিনিসগুলা যদি আমরা শিখাইতে পারি ছোটোবেলা থেকে, খুব সুন্দর, তাহলে ধরেন এভরিথিং দে লার্ন, বড় হয়ে যা করবে, যা দেখবে, যা শুনবে, ওরা চেষ্টা করবে নিজের আইডেন্টিটিটাকে ওর মধ্যে অ্যাড করে তারপরে ডেলিভার করতে। খুব সুন্দর। তো এটা খুবই ক্রিটিক্যাল, অ্যান্ড এগুলো ইম্পর্টেন্ট বড় হয়ে সাকসেসফুল হওয়ার জন্য। আমি অলওয়েজ এনকারেজ করি আমার সাথে যারা কাজ করে, যে ভাই তুমি আগে বুঝো কেন তোমাকে দিয়ে এই কাজটা আমি করতে বলতেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কারণ হয় কি যে আমরা অনেক সময় একটা টাইম বাউন্ড ডেলিভারেবলস থাকে, তো ক্লিয়ারলি ও যদি না বুঝে শুরু করে, তাহলে হবে কি, হয়তো যেদিন দিতে হবে তার আগের দিন এসে সকালবেলা আমাকে দেখাবে উল্টা দিকে হাঁটা দিছে, আমার যাইতে বলছে, হয়তো আমার প্ল্যান ছিল চিটাগাংয়ের দিকে, ও দিনাজপুরের দিকে রওনা দিছে অলরেডি, তো মুশকিল হয়ে যায়, শেষ মুহূর্তে গিয়ে ইজ বিকামস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তো তার মানে একটা যদি কেউ বুঝে, হ্যাঁ, কেন একটা কাজ সে করতেছে, তখন প্রথমত সে রাইট পথে হাঁটবে, দ্বিতীয়ত সেইখানে নিজের ক্রিয়েটিভিটি, নিজের যে নলেজ, সেটাকে সে কিন্তু অ্যাড করে আরও ভ্যালু নিয়ে আসতে পারবে, কোয়ালিটি ফার্দার ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড ইট ওয়ার্কস কর্পোরেট ওয়ার্ল্ডে। ধরেন বস যারা সুপারভাইজার বলেন, তারা উইল বি ইমপ্রেসড। একজন মানুষকে কেন প্রমোট করবে, মানে এই যে আমরা যে সিওদের কথা বললাম, যে একজন মানুষ সিও কেন হয় ভাই, ওরা অলওয়েজ দে ডু মোর দ্যান হোয়াট ইজ এক্সপেক্টেড। তাদের ট্র্যাক রেকর্ডই এটা, দে অলওয়েজ হ্যাভ ডান বেটার দ্যান এক্সপেকটেশন। এখন ধরেন আমরা যে এডুকেশন সিস্টেমের কথা বললাম, সমস্যাগুলো কোথায়, মুখস্থ যদি করি আমি, তাহলে তো ইউ আর নট ফোকাসিং অন হোয়াট ইউ আর লার্নিং।
হ্যাঁ, ধরেন আমি সাঁতারের এক্সাম্পলে আবার যদি ফিরে আসি, আমি সুইমিং পুলে নেমে, আমি নদীতে নেমে সাঁতার কেটে আসছি, তার মানে কি এই জিনিস আপনি জীবনে ভুলবেন না। হয়তো আপনার স্ট্যামিনা কমে যেতে পারে, আপনি কতক্ষণ সুইম করতে পারেন সেইখানে এফেক্ট করতে পারে, বাট ইউ ক্যান স্টে অ্যাফ্লোট, আপনি ভেসে থাকতে পারবেন। আপনি যদি ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, আপনি কিন্তু ভাসতে পারবেন। তো যা কিছু আমরা শিখি স্কুলে আমরা যা কিছু শিখি, এটা যদি বুঝে শিখি, তাহলে আপনাকে আর ওই ব্রেনের মানে হার্ডওয়্যারে সেভ করে রাখতে হবে না, বিকজ ইউ জাস্ট নো ইট, লাইক সাঁতার শেখার মতো। You know how to swim. You are in a situation, you can quickly apply that knowledge and then do things. তো আমাদের therefore প্ল্যানটা এরকমই যে বাচ্চাদেরকে ওই জিনিসগুলোকে, মানে একটা জিনিস আমরা কেন পড়ি, কি পড়তেছি, এইটার মিনিংটা কি, এইটা দিয়ে কি হয়, এই জিনিসগুলো শেখা। তাহলে ইউ টিচ দেম ওয়ান্স অ্যান্ড দ্যাটস ইট, দে উইল রিমেম্বার দিস ফর লাইফ। এবং জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে হয়তো ওই ছোটোবেলার যে শিক্ষাটা যে শিখে আসছিল, এটা কাজে লাগবে। হ্যাঁ, তো এইটাই আসলে আমাদের মোটো এই ইয়ার থ্রুতে, যে শুধু এই মুখস্থ বিদ্যা না। কারণ কি দেখেন, মুখস্থ বিদ্যার ভ্যালু ছিল না আমি বলবো না, অবশ্যই ছিল। কারণ কি, ইফ ইউ লুক, আমরা যদি ফিরে যাই 30 বছর আগে, আমরা যখন আমার ধরেন 30 বছর না, ইভেন I don't know 20 ইয়ার্স আগে আমরা যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, আমাদের সব মুখস্থ করতে হতো, ল মুখস্থ করতে হতো, সেকশন ধরে কেসের রেফারেন্স মুখস্থ করতে হতো। সো দ্যাট আমি বলতে পারি যে লিসেন, ওই কেসে এটা বলা ছিল, সো দেয়ারফর এখানে এটা হবে, দরকার ছিল। কারণ কি, আমি হয়তো হঠাৎ করে একটা ডিসকাশনে গেছি, আমার কাছে ওই বইটার সাথে নাই, এখন আমি তো বলতে হবে। আমি বলি না, বাসায় গিয়ে আমি তোমাকে বইটা দেখে এরপরে বলবো। তো ধরেন তখন তো সেলফোন ওরকম পপুলার ছিল না যে আমি বলবো কীভাবে। তখন মেমোরাইজেশনটা প্রবাবলি ওয়াজ লিটল ভ্যালু, সাম ভ্যালু ছিল, একবারে ভ্যালু ছিল না সেটা আমি বলবো না। বাট এখন ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং, অল ইউ নিড টু নো, ইউ নো ইট, জিনিসটা কোথায় আছে, কোন জায়গায় কোন চ্যাপ্টারে আছে, পার্সেন্টেজ, এইটা কি, ওটা মনে রাখতে হবে নট নেসেসারিলি, আপনি গুগল করলে পেয়ে যাচ্ছেন। এটা আপনার সাথে আপনার একটা হ্যান্ডফোন থাকলে ইউ হ্যাভ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড উইথ ইউ। তো তার মানে কি, এখন আর মেমোরাইজেশনের যুগ না, এখন হলো বুঝার যুগ, আপনি কানেক্টিভিটির যুগ। আপনি কিভাবে একটা টপিক দিয়ে কি হয়, কি কাজে লাগে, এইগুলো বোঝা, এরা কানেক্টিং দি ডটস, হাউ টু অ্যাপ্লাই দিস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, এইগুলো ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ দি ফোকাস রিয়েলি। ট্রু, এক্সেলেন্ট। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কারণ আমি একদম আমার অনেস্ট একদম কথাটা বলি, আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো টিচার পেয়েছি। আপনি একটা সুন্দর একটা কথা বলেন যে তাদেরকে আগে শিখতে হবে, বা তারা যেই মানে ব্যাপারটা হতেছে কি, আমি লিড বাই এক্সাম্পলের যে কথাটা বললেন, যেমন আমার ছোটোবেলা আমাদের প্রিন্সিপাল এরকম ছিলেন বলেই হয়তো বা, যে আমাদের টিচাররা সবসময় স্টুডেন্টদেরকে আপনি করে বলেন। আমি জানি অন্য স্কুলে এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না, বাট আমাদের স্কুলে এরকম আছে যে যতই ছোট হোক টিচার আপনি করে বলতেন, মানে ওই রেসপেক্টের ওই জায়গাটা শেখানো হতো আর কি। তো ওটা আমাদের মধ্যে অনেকটা আমি মনে করি যে এফেক্ট করছে আর কি, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আছে। আমি রাজশাহীতে ছিলাম, আমি এখন ঢাকায় মুভ করছি। তো একটা কনসার্ন থাকে যে আচ্ছা আমার বাচ্চা কাচ্চাকে আমি আসলে কোথায় দিব, কারণ আমি যেভাবে চিন্তা করি, একদম আমার ফিলোসফি, যে আমি চিন্তা করি সে দিনের জ্ঞানও থাকবে, দুনিয়ার জ্ঞানও থাকবে, অর্থাৎ সে এই দুনিয়াতেও সাকসেসফুল হোক, আখিরাতেও সাকসেসফুল। আমি একদম এবং প্রত্যেকটা মুসলিমের এরকম হওয়া উচিত আমি মনে করি। এটা আমি মনে করি যে উই হ্যাভ টু বি সাকসেসফুল ইন দিস লাইফ এন্ড দ্য নেক্সট, রাইট? সো এখানে আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনি এখানে লিখছেন কোরআন অ্যান্ড হিফজ লার্নিং, রাইট? আমাদের ইচ্ছা যে কি আমার বাচ্চাকেও হিফজে করার, বাট অ্যাট দ্য সেম টাইম তার মানে না যে আমি অন্য পড়াশোনা ছেড়ে দিব বা এই জিনিসগুলো আমি রাখতে চাই না। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গাটা আপনি বলবেন যে কি এটা কি একটা বাচ্চার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে না, যদি এত কিছু ও কি লোড নিতে পারবে, বা এই ব্যাপারটা যদি আপনি একটু ইউ নিড টু লুক এট মি। আমি আসলে ছোটবেলায় আমি দাখিল পাস করছি। সো আমি দাখিল তো বুঝেন, ওটা হলো যে আরবি, যেখানে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সব পড়াইতো। আচ্ছা। এবং আই ওয়াজ লাকি আমি বলবো, কারণ আমার একজন টিচার ছিলেন, উনি আসলে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ। আই স্টিল হ্যাভ ভেরি গুড কানেকশন উইথ হিম। আই নো এভরিথিং অ্যাবাউট হিম, সো আই মেনটেন দ্যাট রিলেশনশিপ। তো উনি আমাকে আরবি এভাবে শিখাইছে
আমি আরবিতে কথা বলতে পারতাম, মানে কনভারসেশন করতাম ওনার সাথে উইথ অল দি ল্যাঙ্গুয়েজ ডাইমেনশনস অ্যান্ড এভরিথিং, মিনিং অ্যান্ড এভরিথিং। তো যেটা হয় যে এটা আসলে ইটস এ ব্লেন্ড। বাচ্চারা কিন্তু ছোটোবেলায় আমরা ওদের উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দেয়ার ক্যাপাসিটি। হ্যাঁ, ধরেন আপনি দেখেন আমার বাচ্চারা, আমরা ছোটোবেলায় ইংরেজি শিখছি কীভাবে? আমরা ABCD শুরু করছি, তারপরে 2 লেটারের ওয়ার্ড, এ বি দিয়ে অ্যাব বিএ বা এসব করছি, অ্যান্ড দেন টেন্স, মাই গড, মানে ক্লাস 10 পর্যন্ত এগুলো করতে করতে ফিনিশড। অ্যান্ড দেন টেন্স জীবনে শিখতে পারেন ঠিক মতো, কথা বলা তো দূরের কথা। অথচ দেখেন এই যে বাচ্চারা, ওরা কিন্তু শিখে ফেলতেছে। কী করতেছে? ধরেন ক্লাসে যায়, বিকজ দেয়ার এনভায়রনমেন্ট ইজ লাইক দ্যাট। এদের ওদের বাংলায় কথা বলতে, হয়তো ইংরেজিতে কথা বলতে হয়, ইন্টারাক্ট করতে, টিচার ইংরেজি বলে। তো আমি অনেকেই শুনছি, আমি যেন সত্যি কিনা আমি জানি না, যে প্রতিটা মানুষের ব্রেনের ভিতরেই ওইটা আছে, ওই সফটওয়্যারটা আছে, ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার। তো ওইটা আপনি যখন চর্চা করবেন ওইটা অ্যাক্টিভেট হয়। এবং তারপর ইয়েগুলো শিখে ওরা, আপনার ভিডিওগুলা ইউটিউবে দেখে বাচ্চাদের চ্যানেল দেখে, এগুলো দেখে শিখে ফেলে কিন্তু। তো আমরা যেটা চাচ্ছি, আপনার কামিং ব্যাক টু আপনার যে প্রশ্নটা, যে এই যে কষ্ট হয়ে যাবে কিনা, কিংবা ওরা কিভাবে এটা করবে, আমরা চাচ্ছি যে পারফেক্ট ব্লেন্ড, যে ওরা অ্যান্ড আপনার কথাটা নিয়ে আমি বলি যে আমাদের অবজেক্টিভই ছিল ওইটা। আমরা যে 8 জন মিলে আমরা এই জিনিসটা, এই স্কুলটা আমরা লঞ্চ করতেছি, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা, ইয়েস ইট ইজ এ কমার্শিয়াল ভেঞ্চার, হ্যাঁ, বাট এখানে আমাদের আমরা এটাকে অ্যাড করতেছি উইথ আ হিয়ার আফটার এজ ওয়েল। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এখানে আমরা বাচ্চাদেরকে ধরেন ছোটোবেলা থেকেই ওদেরকে আমরা ধর্মের জ্ঞানগুলো দিয়ে দিব, বেসিক, অ্যান্ড আমরা বিলিভ করি এগুলো তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে, এবং তাদের বেসিক যে নলেজগুলো থাকবে। ফর এক্সাম্পল, আমরা নামাজ কীভাবে পড়তে হয়, নামাজের জন্য যেসব বেসিক সূরা কিংবা দোয়া যেগুলো আছে, এগুলো তারা শিখবে ছোটোবেলা থেকেই। ভালো মতো নামাজ কীভাবে পড়তে হয় পারফেক্ট ওয়েতে, সেগুলো শিখবে। অ্যান্ড দেন আমাদের হিফজ আছে, যদি কেউ চায়, ইটস অ্যান অপশনাল। কেউ যদি চায় যে না হাফেজ হবে, ইটস এ রাইট এজ ছোটোবেলা থেকে। ধরুন আমরা অনেকে দেখেছি 1 বছর 2 বছরের মধ্যে শিখে, মানে পুরা কোরআন মেমোরাইজ করে ফেলছে, উইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড এটা এই জিনিসটা একবার যদি হয়ে যায়, ইট রিমেইনস ফর এভার, হোল লাইফ। আপনি দেখেন বাবা মার ডাইলেমাটা আমি বলি, আমরা আসলে বিভিন্ন এইজে আমরা বিভিন্ন রকম মানুষ হই, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়। হ্যাঁ, আপনি দেখবেন যে আমি অনেক প্যারেন্টকে দেখেছি, বয়স হয়ে গেছে, ওনারা চায় যে বাচ্চা ছেলেমেয়েরা ওরা একটু পাশে বসবে, একটু ওনার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করবে, কিংবা এরকম, কিংবা লাস্ট উইশ থাকে যে আমার ছেলে যদি আমার জানাজার নামাজটা পড়তে পারত। আনফর্চুনেটলি আমরা তো বাচ্চাদেরকে ওইটার প্রিপারেশনের জন্য আমরাই ডিসিশন নিয়েছি ওদেরকে অন্য লাইনে দিয়ে দিতে। হ্যাঁ, যে আমি তো ওই লাইনের জন্য রেডি করিনি তাকে, যে ওই জানাজার নামাজে যে দোয়াটা পড়তে হবে, এটার জন্য তো ওদেরকে আমরা রেডি করিনি। বাট ঠিকই আমরা এক্সপেক্ট করি শেষ বয়সে গিয়ে যে না যদি এটা হতো। তো আমরা চাচ্ছি যে এই বেসিক জিনিসগুলো ওদেরকে দিয়ে দেওয়া ছোটোবেলা থেকে, সো দ্যাট দে নো ইট। আর যতদিন পর্যন্ত আমাদের সাথে থাকবে, আমরা চেষ্টা করবো ওদেরকে একটা সেট সিস্টেমের ভিতরে রাখতে, সো দ্যাট ওরা দুনিয়ার জন্য রেডি হয়, দে ক্যান ফাইট, কম্পিট উইথ এনিবডি ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড। বাট অ্যাট দ্য সেম টাইম ওদের ওই রিলিজিয়াস নলেজটা থাকলো, সো দ্যাট ওরা ট্র্যাকে থাকতে পারে, রাইট ট্র্যাকে থাকে, ভালো মানুষ হতে পারে, ভ্যালুজ এথিক্স নিয়ে ওরা বড় হয়, এবং ইনশাল্লাহ হোপফুলি দে উইল ফুলফিল ওদের বাবা মার যে উইশ, এইটা তারা ডেলিভার করতে পারবে ইভেনচুয়ালি। না, ইনশাল্লাহ। মানে একটা বাচ্চা যদি এমনভাবে বড় হয় যে কিনা তার পিতামাতার জন্য অ্যাসেট, ভার্সেস একটা বাচ্চা এমনভাবে বড় হয় যে পিতামাতার জন্য বার্ডেন, তখন আর মানে সাকসেস দিয়ে আসলে কী হবে, দিনে এই সাকসেস দিয়ে কী হবে, সন্তান যদি বার্ডেন হয়ে যায়। অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি ভাইয়া। এখন আপনি যে কথাটা বলেছেন ভাইয়া, সেটা হচ্ছে এমন মানুষগুলোকে গড়ে তোলা যে মানুষগুলো শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবে না, সৃষ্টিকর্তার প্রতি তার উপর যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সে নিজে কী করবে, তার প্রতিবেশীর প্রতি তার কী দায়িত্ব, তার আত্মীয়র প্রতি কী দায়িত্ব,
এবং পিতামাতার প্রতি বিশাল দায়িত্ব, সব কিছু কভার করবে সে। আলহামদুলিল্লাহ আমি দেখি এরকম এক একটা মানুষ তৈরি করার জন্য যেই কারিগরগুলো দরকার, যে টিচার্সগুলো দরকার, আপনারা তাদেরকে কিভাবে তৈরি করবেন মানে বা তৈরি করছেন? মানে এটা আমার কাছে খুব কঠিন লাগে জিনিসটা। এটা খুবই অনেক 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 কঠিন একটা কাজ আসলে, আপনি ঠিকই বলেছেন, বাট ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্যে। আমরা যেটা চেষ্টা করতেছি, আমরা ইনফ্যাক্ট আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো রিক্রুটমেন্ট আমরা করে ফেলেছি, এবং যেটা বললাম যে আমাদের ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে টিচারগুলো যাবেন, এবং আমরা মনে করি, এবং ওনারা আমাদের বিলিফ সিস্টেম কিংবা আমাদের যে অবজেক্টিভ, এটা ওনাদের সাথে আমরা ডিসকাস করেছি, অ্যালাইন করা হয়েছে অলরেডি। তো দে আর অলসো রেডি। এবং দেখেন আমরা মনে করি যে আমরা যেরকম একটা ইউনিক প্রপোজিশন নিয়ে আমরা ধরেন যে ইউনিক থট, যে আমরা নট অনলি আমি শুধুমাত্র পড়ালেখা করাবো কিংবা ওদেরকে আমি দুনিয়ার জন্য রেডি করব, নট তাই না, আমরা তাদের জন্য ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং হিয়ার আফটার মানে আখেরাতের জন্যও তো তাদেরকে আমরা তৈরি করতে চাচ্ছি। দ্যাট ইজ আওয়ার মোটো। তো এটা ইউনিক আমি মনে করি। আপনি দেখবেন অনেক রিলিজিয়াস স্কুল যেগুলো আছে, এরা আসলে দেয়ার হিউজ ফোকাস অন ধরেন আপনার এডুকেশন, অ্যারাবিক এডুকেশন নিয়ে ওরা অনেক কিছু, বাট হয়তো ওরা হয়তো বা মানে আমরা যদি এমনি খালি চোখে দেখি, চিন্তা করি, আমি পুরোপুরি হয়তো ওরা বলবো না, বাট জেনারেলি ওরা হয়তো বা দুনিয়ার ইয়েতে একটু পিছিয়ে থাকে কিছুটা হলে আমার কাছে মনে হয়। বাট আমরা চাচ্ছি যে এই জায়গায় আমাদের স্টুডেন্টরা ইকুয়ালি ওরা কম্পিটিবল হবে, কম্পিটিটিভ হবে এনি স্টেজে, সেটা আমাদের অবজেক্ট। সো অ্যান্ড প্লাস ওই অন টপ অফ দ্যাট আমাদের হিবস এবং কোরআন অ্যান্ড রিলিজিয়াস লার্নিংগুলা, ভ্যালুসগুলা ওরা পাবে, উইচ ইজ ইউনিক। তো সিমিলারলি আমরা যখন টিচার নিচ্ছি, এখানেও আমাদের কিছু ইউনিকনেসটা আছে। ফার্স্ট অফ অল ভ্যালুজ অ্যালাইনমেন্ট, এটা ইজ ইম্পর্টেন্ট। ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রামের থ্রুতে তাদেরকে আমরা ট্রেন করবো। অ্যান্ড আমরা ইজি ওনারা করবে কেন? অন্য স্কুলে গেলে তো লাইফ ইজ ইজি, ওনারা ওরা আমরা যে স্যালারি অফার করতেছি ওনারা হয়তো সিমিলার বেনিফিটস অন্য জায়গায় পাবে, লেস হ্যাসেল। তো আমরা চাচ্ছি যাতে এক তো ওনারা আমাদের সাথে অ্যালাইন থাকবে, আমাদের সাথে ওনারা একযোগে চিন্তা ভাবনার সাথে কাজ করবে। সেকেন্ডলি আমরা তাদের জন্য যে বেনিফিটসগুলো নিয়ে আসছি, আমরা তাদেরকে একটা স্পেশাল বেনিফিট দিব এখানে। আমরা দেখবেন যে হয়তো কোনো স্কুলে মনে হয় না এটা আছে বাংলাদেশে আমার জানা মতে। সেটা হলো প্রফিট শেয়ারিং। আমরা আসলে ইন অ্যাডিশন টু এভরিথিং এলস, লাইক ধরেন বেতন তো থাকবেই, বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, সাথে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো একদম শুরু থেকেই। ওই আমরা 3 বছর পরে গিয়ে করবো, নো, ডে 1 থেকে আমরা দিস ইজ ইন দি অফার লেটার। এবং আমরা বলে দিচ্ছি যে ভাই বোন যারা আসছেন প্রত্যেককেই আমরা বলছি যে ইনশাল্লাহ স্কুল যদি প্রফিট করে আপনারা এই প্রফিটের একটা অংশ পাবেন। সো ওনারাও ফিল করে, দে অলমোস্ট ফিল যে তারাও এই ইনস্টিটিউশনের মালিক, মানে মালিকের মতোই বলতে পারেন। হয়তো ওনাদেরকে আমরা শেয়ার দিচ্ছি না, বাট ওনারা এই প্রফিটের একটা অংশ একদম রিলিজিয়াসলি আমরা এটা দিয়ে দিব, সো দ্যাট ওনারা নিজের মনে করে কাজ করে এখানে। ভেরি ভেরি গুড অ্যাপ্রোচ, সো দ্যাট সে আসলে জিনিসটাকে ওন করে এবং ভিশনটাকে দেখে। আসলে দিন শেষে সেই মানুষগুলোই হয়তো বা থাকবে যারা কিনা ভিশনটা শেষ পর্যন্ত দেখতে পারবে, আর আল্লাহ যাদের মাধ্যমে আসলে এরকম ভালো কিছু করাবে ইনশাল্লাহ। ভাই খুবই সুন্দর একটা ডিসকাশন হলো আপনার সাথে আজকে, অনেক কিছুই আমরা জানতে পারলাম এবং অনেক কিছুই বুঝলাম যে আমাদের আসলে কি কি করা দরকার। বাট আমরা যদি একটু সামারাইজ করি সবার জন্যই আর কি, যে আমাদের আসলেই মানে ইন দ্য ফিউচার আমাদের আসলে কি কি করা উচিত আমাদের বাচ্চাদের জন্য, যে গ্যাপসগুলো আছে সেইগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি, এবং গোল্ডেন বার্ডস এখানে কিভাবে কন্ট্রিবিউট করতেছে বা করবে সোসাইটির জন্য। ধন্যবাদ ভাই, গুড কোয়েশ্চেন এগেন। সো লেট মি জাস্ট সামারাইজ আমরা যে ডিসকাশন আজকে করলাম, ভেরি গুড ডিসকাশন ফার্স্ট অফ অল, সো থ্যাংক ইউ ফর দ্যাট। আমি যদি একটু জিনিসটাকে পুরো পিকচারটাকে একটু সামনে নিয়ে আসি, প্রথমত আমরা যদি কারেন্ট ওয়ার্ল্ড দেখি, এই দুনিয়া অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে। রোবোটিক্স, এআই, এইগুলা এখন এভরিডে লাইফের পার্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়ান সিনারিও। সেকেন্ড, অবভিয়াসলি বাবা মার দিক থেকে আমি অ্যাজ এ প্যারেন্ট আমি যদি চিন্তা করি, আমাদের কিন্তু প্রত্যেকেরই আমি দেখি একটা কনসার্ন আছে
টেনশন কাজ করতেছে মনের ভিতরে যে আমরা নিজেরা যে এডুকেশন সিস্টেমে বড় হয়েছি, যেই নৈতিকতা বোধ নিয়ে বড় হয়েছি, যেই ভ্যালু সিস্টেম নিয়ে বড় হয়েছি, এইগুলা কিছুটা মনে হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যেই ধরনের মানে পড়ালেখা ওরা করতেছে কিংবা দেখতেছি আমরা কিছুটা মিসিং আছে মনে হচ্ছে। এবং একটা ফিয়ার কাজ করে যে ওরা কি বড় হয়ে আমরা যেরকম আশা করি যে ওরা বড়দেরকে রেসপেক্ট করবে, বাবা মার প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সম্মান কিংবা এগুলা ঠিকমতো রাখবে কিনা, কিংবা ধরেন আপনার অ্যাট দ্য সেম টাইম ওরা দুনিয়াতে কম্পিট করতে পারবে কিনা প্রপারলি, এই সব কিছু মিলে। কারণ প্রত্যেক বাবা মা চায় তার ছেলে পারফেক্ট হোক। অ্যান্ড পারফেক্টটা হলো, পারফেক্টের ডেফিনিশন ভেরি সিম্পলিস্টিক্যালি যদি আমি বলি, এটা হলো যে টপ খুব ভালো এডুকেশন ওরা নিবে, ওরা ভবিষ্যতের জন্য রেডি হবে, ইউনো ভবিষ্যতে যে জিনিসটা চলবে, যেই পড়ালেখা দিলে ভবিষ্যতে কাজে লাগবে সেটা ওরা শিখবে, জানবে, এবং ওরা ভালো কিছু করবে দুনিয়াতে। কর্পোরেট বলেন, এন্টারপ্রেনার বলেন, ওরা দে উইল বিকাম গুড ইন এভরিথিং। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে ও একটু ধর্মকর্ম ঠিকমতো করবে, আমাদের বড়দেরকে রেসপেক্ট করবে, বাবা মার মধ্যে যে শ্রদ্ধাবোধ, সম্মান, এটা তারা বজায় রাখবে, নামাজ কালাম ঠিকমতো পড়বে, আপনার ধর্মীয় গ্রন্থ সম্পর্কে ভালো ধারণা থাকবে। এই যে জিনিসগুলো, এইগুলা কিন্তু প্রত্যেক বাবা মা চায়। অনেকে বলে, অনেকে বলে না, বাট দিস ইজ দ্য মনের কথা প্রত্যেকের, যেটা আমরা আমাদের পার্সোনাল ইন্টারাকশন থেকে আমরা পেয়েছি। তো আমরা আসলে যেটা চেষ্টা করতেছি, আমাদের আমরা 8 জন মিলে এই গোল্ডেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল আমরা লঞ্চ করেছি ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য এটাই যে ওদেরকে আমরা ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ কারিকুলাম যে এডুকেশন সেটা আমরা দিব, সাথে আর্লি স্টেজের জন্যে মন্টেসরি মেথডটাকে আমরা এমবেড করবো এখানে। কারণ এটা যেটা করে যে মন্টেসরি মেথডে যেটা হয় যে একটু খেলার ছলে ওরা শিখবে, প্লাস কিছুটা পার্সোনালাইজড হয়, কাস্টমাইজড করা হয় ফর স্টুডেন্ট, বাট এভরিবডি, সবাই তো একই পেসে আগাতে পারে না, সো পেসটাকে অ্যাডজাস্ট করা ওদেরকে ধরে সেটা। সো অবভিয়াসলি দিস টুগেদার ওদেরকে হয়তো আপনার রেডি করবে ফর ফিউচার, মানে এডুকেশনের দিক দিয়ে ওরা আগে গেল। দেন দুনিয়া যে চেঞ্জ হচ্ছে তার জন্য আমরা বলছি ওকে রোবোটিক্স অ্যান্ড এআই, দ্যাট ইজ এখন এটাই আমরা জানি লিডিং দ্য ওয়ার্ল্ড। তো আমরা চাচ্ছি ছোটোবেলা থেকে ওদেরকে ওটার সাথে হাতে খড়ি করে দেওয়া, পরিচিত করে দেওয়া। হয়তো আমাদের এখান থেকেই ওরা টপ মানে আপনার এআই স্পেশালিস্ট নট নেসেসারিলি, বাট ওরা হয় কি যে ওরা এই জিনিসগুলা ছোটোবেলা থেকেই একটা জ্ঞান হয়ে গেল, যেটা ওরা সামনের দিকে আগায় নিতে পারবে সামনের দিনগুলোতে। অ্যান্ড ফাইনালি যেটা চেরি অন দ্য টপ, সেটা হচ্ছে যে আপনার এই যে রিলিজিয়াস ভ্যালুস, যেটাকে একদম স্ট্রাকচার্ড ওয়েতে ইনস্টিল করা, সো দ্যাট মানে নিজের জন্যে নামাজ কালাম থেকে শুরু করে ধর্ম সম্পর্কে জানা, ধরেন কোরআন রিসাইট করতে পারা, কোরআন বুঝা, তারপরে ধরেন আমরা হিপসের অপশানটা রেখেছি, ইফ এনিবডি কেউ নিতে চায় যদি, সেখান থেকে এটা শেখা, এবং ওদের ভিতরে ওই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া যে লিসেন, ভালো মানুষ হইতে হলে কি লাগে। হ্যাঁ, আমরা ভালো মানুষ বলি, বাট হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইট, আমরা এটাকে দিতে চাই থ্রু এক্সাম্পল। মানে আমাদের স্টাফ বলেন, টিচার্স বলেন, প্রত্যেকে উইল লিভ দোজ ভ্যালুজ, উইল লিভ দ্যাট, মানে একটা সামনে একটা এক্সাম্পল হিসেবে থাকবে, সো দ্যাট ওদের জন্য ফলো করাটা ইজি হয়। এবং এই ভ্যালুসগুলোকে দিয়ে দেওয়া যে তুমি শুধু নিজে ভালো থাকলে হবে না, নিজে ভালো হলে হবে না, তোমার দায়িত্বের মধ্যে পড়ে অন্যদেরকে এটাকে শেখানো, বোঝানো, ফ্যামিলির ভাই বোন যারা আছে, যারা এই স্কুলে থাকবে না, তাদেরকে এটা শেয়ার করা যে দেখো আমি স্কুলে এটা শিখেছি আজকে, তো এটা দেখানো, তারপরে বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, এদেরকে এটাকে ডিসেমিনেট করা। এই ইম্পর্টেন্সগুলোই আমরা চাচ্ছি ওদেরকে শেখাতে, সো দ্যাট ওভারঅল স্টুডেন্টস অ্যান্ড অলসো ইভেনচুয়ালি আপনার সোসাইটি এখান থেকে একটা বেনিফিট পায়। অ্যান্ড সেটাই আমরা মনে করি দ্যাট ইজ আমাদের যে সাকসেসের যে মাপকাঠি, ওটাই আমাদের সাকসেসের মাপকাঠি। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই চেষ্টাটার মধ্যে বারাকা দান করুক ইনশাআল্লাহ ভাইয়া। এখান থেকে সেই মানুষগুলো গড়ে উঠুক ইনশাআল্লাহ, যারা আসলে দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, অনেক টাইম দেন, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমাদের সাথে আর কি, এক্স্যাক্টলি আপনিও আমাদের টাইম দিয়েছেন, সেই জন্য মানে আমরা আসলে গোল্ডেন বার্ডসের জন্য মানে উই রিয়েলি উইশ ইনশাআল্লাহ
এটা আপনার আপনারা যে যেই নিয়তে শুরু উদ্দেশ্যটা করছেন, নিয়ে আসলে জি। করেছেন ইনশাআল্লাহ। উদ্দেশ্যটা সাকসেসফুল হোক, আল্লাহ আমার এখানে কাছে অনেক মনে বড় হচ্ছে কাজ কি আপনারা ব্রাঞ্চ আরো অনেক জায়গায় খুলেন, কারণ আমি আমার বাচ্চাকে পড়াতে চাই আর কি। But ইনশাআল্লাহ। এটা তো উত্তরাতে, ইনশাআল্লাহ। এটা উত্তর রাইট? উত্তরাতে, আমি তো উত্তরতে থাকি না, মানে আমার কাছে যে যদি আশেপাশে নো আরো প্রবলেম, branch উত্তরা গট লাকি। ইনশাআল্লাহ আমরা শুরু করেছি উত্তরাতে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, 15 নম্বর সেক্টরে নিজস্ব ক্যাম্পাসে, অসম। বাট একটু দূরে, বাট আপনি জানেন যে এখন এক্সপ্রেসওয়ে হয়েছে, True. এমআরটি দিক লাইন দিয়ে হয়েছে, metro rail আছে, সব আছে। ইনফ্যাক্ট এমআরটি লাইনটা যেখান দিয়ে গেছে হ্যাঁ। স্টেশনের ঠিক পাশেই আমাদের ক্যাম্পাস, সো ইট উইল বি ভেরি কনভেনিয়েন্ট। ও তো সো দ্যাট অ্যান্ড ইনশাল্লাহ আমরা শুরু করছি উত্তরাতে, বাট ডাজন্ট মিন উত্তরাতে একটাই হবে। নো প্রবলেম ভাই, উত্তরা হচ্ছে ইনশাল্লাহ উইল ব্রাঞ্চ আউট অন্যান্য ঢাকার অন্যান্য লোকেশনে আমাদের ইচ্ছা আছে। ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, দেখা যায় ইনশাআল্লাহ ভাইয়া, কেমন ইনশাআল্লাহ। লাগে। Nice. থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস এপিসোড। আপনাদের কমেন্টগুলো জানান যে এইরকম এডুকেশন আসলে কতটা প্রয়োজন, আর আপনারা যদি এখানে প্যারেন্টসরা থেকে থাকেন প্লিজ জানান যে আপনারা আপনাদের সন্তানদের কোথায় পড়াচ্ছেন বা আপনাদের সন্তানদের জন্য কেমন এডুকেশন আপনারা আসলে খুঁজছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।